হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এটি ডাব্লিউপিএসআই প্রিলিমসের পিওয়াইকিউ সলিউশন। ঠিক আছে, রিসেন্ট যে পরীক্ষাটা হলো ডাব্লিউপিএসআই প্রিলিমসের গত 12/10/2025, তার ম্যাথ এবং রিজনিং সেকশন টোটাল 50টা কোশ্চেনের সলিউশন আজকে আমি এখানে করাবো। ঠিক আছে, কীভাবে দ্রুত সলভ করা যায় চলো শুরু করা যাক। প্রথমে ম্যাথ সেকশন থেকে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, পরপর 10% ও 20% ছাড়ের মোটের ওপর যে ছাড়ের সমতুল্য। ঠিক আছে, এটা কি করে করতে হয়, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, বা প্লাসও যদি দাও এর উপরে বেস করে হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু ছাড় বলা হয়েছে সুতরাং এগুলো সব -10 আর -20 নিতে হবে। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা জেনারেল সূত্র হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ করি, তাই না? ক্ষেত্রফল বৃদ্ধি হ্রাস, ঠিক আছে, ওই জাতীয় অঙ্কের ক্ষেত্রে অনেক সময় ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে বসিয়ে দাও -10% আর -20%, তাহলে -10 -20 মাইনাস হচ্ছে প্লাস 10 × 20 বাই 1000, 100। ঠিক আছে, এটাকে 0 0 0 0 কেটে গেল, তাহলে এখানে কত হলো -30 + 2, তাহলে -28%। এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। ঠিক আছে, এটা আরও অনেকভাবে করা যায়। 10% মানে কত, 1/10, 20% মানে কত, 1/5, তাহলে 10 টাকায় 1 টাকা কমে হয় 9 টাকা, তাহলে 10:9 হয় রেশিও। 5 টাকায় 1 টাকা কমে হয় 4 টাকা, তাহলে রেশিওটা কত হবে, 5:4। এইটাও ক্যালকুলেশন করলে হয়ে যায়। ঠিক আছে, এটা হবে কত, 50, এটা হবে কত, 5 নং 4 নং 36, তাহলে 14 কম। ঠিক আছে, তাহলে 50-এর ওপরে 14 কম, তাহলে 100 কত কম, 28 কম, তাহলে সেটা হয়ে যাবে 28%। রেশিও মেথডে করা যায়, সূত্রের সাহায্যে করা যায়। যে যেটা বেশি ভালো করে মনে রাখতে পারবে বা রপ্ত করতে পারবে সে সেটাই করতে পারো। ঠিক আছে, নেক্সট, যদি এ সি এর চেয়ে 50% বেশি হয়, A:C 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/2, তাই তো? ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। তাহলে এ সি এর চেয়ে হাফ বেশি, তাই তো? তাহলে সি যদি 2 হয়, এ তার থেকে 1 ইউনিট বেশি। 1/2 মানে কত, 50% মানে 1/2, তাহলে সি যদি 2 হয়, এ আর তার থেকে 1 ইউনিট বেশি, তার মানে 3। সিমিলারলি পরের রেশিওটা কি বলেছে, বি সি এর থেকে 25% বেশি, তাহলে বি আর সি এর অনুপাত কত হবে, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/4। তাহলে সি যদি 4 হয়, এ তার থেকে বি তার থেকে 1 বেশি, মানে বি হলো 5। ঠিক আছে, তাহলে এখানে আমাকে সিটা সমান করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 3 2 × 6, 2 2 × 4। এবার দেখো এখানেও 4, এখানেও 4 হয়ে গেল, তাহলে A:B:C কত হবে, 6:5:4। এবার কি বলেছে, এ বি এর থেকে কত শতাংশ বেশি, তাহলে এ বি এর থেকে কত ইউনিট বেশি, 1 ইউনিট। কতর মধ্যে, 5-এর 1 ইউনিট, তাই তো? মানে 1/5, 1/5 মানে কত পার্সেন্ট, 20%। ফ্র্যাকশনাল ভ্যালু আর পার্সেন্টেজ এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। এবার তুমি যদি এখানে 1/5 × 100 এরকমভাবে গুণ করে করো, তুমি 2 সেকেন্ড হলেও তো লস করলে অন্যদের থেকে, তাই না? সেই 2 সেকেন্ডও বা তুমি পিছিয়ে থাকবে কেন? পার্সেন্টেজ আর ফ্র্যাকশনাল এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। নেক্সট, খুবই সহজ অঙ্ক, 0.4 × 1.5 বাই 0.2, তাহলে 4×15 = 60 হয়। ঠিক আছে, 4×15 = 60, দুটোর আগে দশমিক, তাই তো? তাহলে 0.3, এই দুটোর আগে দশমিক হয়ে গেল, আর এখানে 0.2। ঠিক আছে, দশমিকের পরে তো শূন্যের কোনো দাম নেই, পয়েন্ট পয়েন্ট কাটা, 2 দিয়ে 6 কাটলে 3। ঠিক আছে, বা এইভাবেও করতে পারো, 0.2 দিয়ে 0.4কে কাটলে 2, 2 2 2 × 0.2 মানে 4, তো 1.5-এর 2 গুণ মানে 3। ঠিক আছে, যেভাবে খুশি, কোনো ব্যাপার না। এবছর যে কোশ্চেনটা হয়েছে সেগুলো মেইনলি তোমাদের একটু ক্যালকুলেশনের উপরে ফোকাস করেছে। কোশ্চেন সহজ ছিল, কিছু কিছু জায়গায় একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এমনি কোশ্চেন ওভারঅল সহজই ছিল, ম্যাথের কোশ্চেনের কথা যদি বলি, কিন্তু একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে। নেক্সট, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পর পিতার বয়স ফাদার ইজ টু সন পুত্রের বয়সের 3 গুণ হবে, তাই তো? তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, বাবার বয়স হবে কত, 3:1। বয়সের অঙ্কের ক্ষেত্রে সবসময় যেটা ইউজ করতে হবে সেটা হলো বয়সের গ্যাপ। বয়সের যে পার্থক্য সেটা কখনো চেঞ্জ হয় না, সে 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 10 বছর আগে হোক, সবসময় একই থাকবে। তাহলে এদের বয়সের গ্যাপ কত, 2 ইউনিট। এবার কী বলা আছে, পিতার বয়স পুত্রের থেকে 30 বছর বেশি, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 30 ইয়ার, 30 ইয়ার। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 15 বছর। তাহলে পুত্রের বয়স কত হবে, 15, এবং বাবার বয়স কত হবে, 3 × 45। এটা কখন, এটা হলো 10 বছর পর।
ঠিক আছে, এই রেশিওটা তো 10 বছর পর, তাহলে 10 বছর পর যদি পুত্রের বয়স 15 আর বাবার বয়স যদি 45 হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে 10 বছর আগে কত? 15 - 10 মানে 5, আর এখানে যদি 10 কমিয়ে দিই এটা কত হবে? 35। ঠিক আছে, আমার চেয়েছে কি পুত্রের বয়স বর্তমান, তাহলে অবভিয়াসলি 5 হবে, অপশন নম্বর বি কারেক্ট। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, আর কত মিলি জল মেশালে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? খুব সহজ অঙ্ক। মিল্ক ইস টু ওয়াটার 7:2, সেটা কত হয়ে যাচ্ছে? 7:3। কী মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে। তাহলে দুধ এখানে 7, দুধ এখানে 7, তাহলে দুধ সেম আছে। ঠিক আছে, এটা যদি সেম না থাকতো আমাকে সেম করে নিতে হতো। তাহলে জল এখানে বাড়ছে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? আচ্ছা, 1 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে যে কত ইউনিট জল মেশানো হয়েছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে কী বলা আছে? 729 মিলি দুধ। তাহলে এখানে টোটাল, সরি, দুধ ও জলের মিশ্রণ। তাহলে এখানে টোটাল মিশ্রণ কত? এখানে 7 ইউনিট, এখানে 2 ইউনিট। তাহলে টোটাল মিশ্রণ কত? 9 ইউনিট, তাই না? তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 729 ml। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 729/9 মানে 81 ml। 729 সংখ্যাটা দেখে তোমার কি মনে পড়ছে? এগুলো হলো সংখ্যা চেনার উপায়। ঠিক আছে, যাদের স্কোয়ার, কিউব ইত্যাদি বা কিছু কিছু স্ট্যান্ডার্ড গুণফল যাদের মনে থাকে তারা এই সংখ্যাটা দেখেই চিনতে পারে। 729 দেখে তোমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসা উচিত এটা 9-এর কিউব। ঠিক আছে, তাহলে 9-এর কিউবকে একটা 9 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি 9-এর স্কোয়ার উত্তর হবে। তাহলে আমি 729/9 এটা নিশ্চয়ই ওই ভাগ করতে যাব না আলাদা করে, ওখানেও তো আমি 2 সেকেন্ড বাঁচাতে পারবো। এইভাবে কিন্তু সময় বাঁচাতে হয়। তাহলে 9-এর কিউব মানে কত? 729। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 81 ml। আমাকে তো বের করতে হবে কি 1 ইউনিটের ভ্যালু, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। তাহলে কত মিলি জল মেশানো হয়েছে? 1 ইউনিট জল মেশানো হয়েছে এখানে, মানে 81 ml জল মেশানো হয়েছে। বোঝা গেল? নেক্সট, পরের কোশ্চেন কী আছে? কোনো সংখ্যার 48% 1248 হলে সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এই সংখ্যা, এই যে এইগুলো হলো তোমাদের ক্যালকুলেশান। ঠিক আছে, 48% 1248। ঠিক আছে, 48% যদি ডবল করে দিতাম কত হতো? 96%। তাহলে এর ডবল করলে কত হয়? 2496, মানে 2496 বড় সংখ্যা হবে। তার মানে বি তো হতেই পারে না। ঠিক আছে, 2850 অনেক বেশি হয়ে যাবে, তাহলে হয় 2600 বা 2700-র মধ্যে হবে। তুমি চাইলে 2600-র 48%ও বের করতে পারো। 6×8 = 48, 2600-ই হবে, তাই না? অপশান দিয়েও কাজ করা যায়। 2600 48% করলে কী হয়? পার্সেন্ট দিয়ে তো দুটো শূন্য কেটে যাবে। তাহলে 6×8 = 48, ইউনিট ডিজিট দেখো এখানে 8 আছে। যদি 7 হতো তাহলে কী হতো? 27-এর সঙ্গে 48 গুণ করলে কত হতো? 27টা 56 হতো লাস্টে, কিন্তু ইউনিট ডিজিট তো 6 নেই, 8 আছে, সুতরাং 2600 উত্তর হবে। এইভাবে কিন্তু তোমাদের সময় বাঁচাতে হবে। ঠিক আছে, কোশ্চেন বারবার বলছি খুব কঠিন না, সহজ, কিন্তু এই পদ্ধতিগুলো তোমাদের রপ্ত করতে হবে। অঙ্ক তো সবাই করে, প্রসিডিওর তো সবাই শেখে, এই পদ্ধতিগুলো যদি ঠিকঠাক করে রপ্ত না করতে পারো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে জেনারেলে করি, হয়তো সাপোজ এই জিনিসটা আমার মাথায় আসলো না, আমাকে এক্সের 48% বের করতে হবে, 1248, তাহলে এটা আবার কাটাকুটি করতে হবে অবভিয়াসলি। তাহলে 100 = 1248 ইন্টু 100/48। ঠিক আছে, এবার আমি কত দিয়ে কাটবো? 2 দিয়ে বারবার কাটার চেষ্টা করবো। 2 দিয়ে কাটলে কী হয়ে যাবে? আমার অনেক কাটা হয়ে যাবে। আমি দেখবো কি 48 8 দ্বারা ডিভিজিবল, আমি এটা মনে মনে চেক করে নেবো যে এটা 8 দ্বারা ডিভিজিবল কিনা। 8 দ্বারা ডিভিজিবল চেক করার জন্য কী করতে হয়? লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল কিনা সেটা একটু মনে মনে দেখে নিতে হয়। 8 দিয়ে কাটলে 3 8 24, 8 1 8, হ্যাঁ 248 8 দ্বারা ডিভিজিবল, তো তখন ডাইরেক্ট 8 দিয়ে কাটবো। 6 8 48, 8 1 8, 8 আর 4 12 44, 5 8 40, 4 48, 6 8 48। ঠিক আছে, এবার 6 দিয়ে কাটবো। 6 2 12, 13 14 15, 3 36, 6 6 36, তাহলে 2600 উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাকে অঙ্ক দ্রুত করতে হবে। ঠিক আছে, নেক্সট, বার্ষিক 15% সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ কত হবে? সিম্পল অঙ্ক, ইন্টারেস্ট ইকুয়ালস টু আসল ইন্টু RT/100, তাই তো? তাহলে 7055, 6 বছর 15% সুদ, 15/100, 6 বছর মানে ইন্টু 6। ঠিক আছে, এইটাই হবে তোমাদের উত্তর। এবার দেখো ক্যালকুলেশন কী করে করবে। 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে 50 2 100, তাই তো? 5 দিয়ে কাটলে 5 10 = 50, 5 দিয়ে কাটলে 3 5 15। এইবার দেখো এই 10টা কিন্তু তুমি আর কাটতে পারবে না। ঠিক আছে, না কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে, অসুবিধা নেই, কিন্তু দুইটাকে তুমি আর কাটতে পারবে না। 10 মানে কত? 5 × 2, দুইটাকে তুমি আর কাটতে পারবে না। কেন? কারণ এর মধ্যে কিন্তু 2 কোনো ফ্যাক্টর নেই, এটা কিন্তু 2 দ্বারা ডিভিজিবল না, সুতরাং তলায় একটা 2 থেকেই যাবে। তলায় যেহেতু 2 থেকে যাবে, সুতরাং কি বলতে পারবো? যে উত্তর পয়েন্টে আসবেই,
এবং এটাও হতে পারবে না, এটাও হতে পারবে না, হয় এটা হবে নাই এটা হবে, ঠিক আছে। এইবার আমি এখানে কি বুদ্ধি কাজে লাগাবো, যে যেটাই উত্তর হবে এখানে 3 আর 3 যেহেতু আছে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 9 দ্বারা ডিভিজিবল হওয়ার সূত্র কি, প্রতিটা ডিজিট যোগ করে দেবো, সেটা 9 দ্বারা ডিভিজিবল কিনা দেখবো, ঠিক আছে। তাহলে 6 আর 3 9, আর এখানে 9 18, 18 আর 4 22, আর 5 27, এটা 9 দ্বারা ডিভিজিবল। এবার এটা দেখি, 6 আর 6 12, 12 আর 8 20, 20 আর 9 29, 29 আর 5 34, 34 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল না, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। তাহলে আমি কি এখানে ক্যালকুলেশন করলাম, করলাম না। এইভাবে তোমাদের সময় বাঁচাতে হবে। তোমাদেরকে এখন যেটা করতে হবে, অঙ্ক তো শিখতেই হবে। তোমরা তো বিভিন্ন বই দেখে অঙ্ক সলভ করো, বিভিন্ন টিচারের কাছে তো অঙ্ক শেখো, অসুবিধা নেই, অঙ্ক তো অবভিয়াসলি শিখবে। তার সাথে এইসব ছোট ছোট জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। অঙ্ক শিখে এখন আর সেই পরীক্ষায় তেমনভাবে যদি তুমি করতে যাও, তুমি পিছিয়ে পড়বে অন্যদের থেকে। আমি তো এটা ক্যালকুলেশন করবো না, তাহলে তো তোমার থেকে আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড তো টাইম বাঁচিয়ে নিলাম, ঠিক আছে। কেউ অনেকেই এটা বাঁচিয়ে নেবে। সুতরাং এই বুদ্ধিগুলো, ট্রিকগুলো কাজে লাগাতে হবে। এইগুলো রপ্ত করতে হবে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে। আমি আমার চ্যানেলে প্র্যাকটিস সেট করাবো সামনে আরও, ঠিক আছে। 25টা কোশ্চেনের যে প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছিলাম, 5টা 7টা করিয়েছি। অনেকেই সেগুলো দেখেছো, দেখে অনেকের নিশ্চয়ই ইম্প্রুভমেন্ট হয়েছে। আমি করাবো, কীভাবে আমি কোশ্চেনগুলো সলভ করছি একটু দেখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। 863 টাকায় একটি প্যান্ট বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। তাহলে মিডিলে একটা ভ্যালু আছে, 631 টাকায় বিক্রি করলে ক্ষতি, 863 টাকায় বিক্রি করলে লাভ। তাহলে এই মিডিল ভ্যালুটা আমাদের বের করতে হবে। খুব সহজ, এই গ্যাপটা বের করে 2 দিয়ে ভাগ করলেই মাঝখানের ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা কত, 2 3 232। তাহলে 232কে অর্ধেক করে দেবো, 232কে অর্ধেক করলে কত হয়, 11 দুগুণ 22, 1 12, 6 দুগুণ 12, ঠিক আছে। তাহলে 116। তাহলে হয় এর থেকে 116 বেশি, অথবা এর থেকে 116 কম, সেটাই হলো মিডিল ভ্যালু। তাহলে তো বলা আছে যে সমান পরিমাণ লাভ ও ক্ষতি হয়। এই অঙ্কটা কঠিন হতো কখন, যদি এটা পার্সেন্টেজের ব্যাপার থাকতো, যে এখান থেকেও 10% লাভ হয়, ওখান থেকেও 10% ক্ষতি হয়, তখন অঙ্কটা কঠিন হতো। কিন্তু এখানে সে কঠিন অঙ্ক দেয়নি, সহজই দিয়েছে। তাহলে এর সাথে 116 যোগ করে দাও। তাহলে 6 আর 1 7, 3 আর 1 4, আবার 6 আর 1 7, ঠিক আছে। তাহলে 747, 747 টাকা, এটা হবে উত্তর। বোঝা গেল। নেক্সট, এ বি ও সি নিজেদের মধ্যে এত টাকা এই অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। তাহলে সি এর প্রাপ্ত টাকা কত হবে, 9915 ইন্টু এদের আনুপাতিক ভাগার কত, 5 আর 3 8, 8 আর 7 15, তাই তো। তাহলে 15, আর সি এর টাকা কত, সি হলো 7, 7/15, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে, এখানে কোনো পয়েন্টে ভ্যালু নেই, তাই না, পয়েন্টে ভ্যালু নেই। তাহলে অবভিয়াসলি 15 দিয়ে এই সংখ্যাটা কাটবে, যেহেতু 15 দিয়ে 7কে এদের মধ্যে কাটাকুটি যায় না, অবভিয়াসলি 15 দিয়ে এটা কাটবে। ডাইরেক্ট কেটে দেবো, 6 15 90, 9 91, আবার 6 15 90, 1 15, 15 1 15। এবার 6 গুণ, এর সাথে 661 সাথে 7 গুণ করে দেবো, একদম সহজ। 7 1 7, 6 7 42, 2 হাতে 4, 6 7 42 আর 4 46, হয়ে গেল অপশন নম্বরে। বোঝা গেল। এই যে এই বুদ্ধিগুলো তোমার কাজে লাগাতে হবে। এখানে যদি তুমি এবার সেই ছোটোবেলার মধ্যে শুরু করে দাও, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে, ওইভাবে কাটলে হবে না। দেখতে হবে এখানে পয়েন্ট দিয়ে কোনো ভ্যালু নেই, মানে তলারটা পুরোপুরি কেটে যাবে। সুতরাং তোমাকে পুরোপুরি কাটতে হবে। তোমার কি 15 নামটা মুখস্থ নেই? অবশ্যই মুখস্থ আছে। তাহলে সেটা কাজে লাগাও। তোমার কাছে অস্ত্র আছে, তুমি যদি যুদ্ধে সেটা কাজে না লাগাও, সে অস্ত্রকে যদি শান দিয়ে ঘরে তুলে রেখে দাও আলমারিতে, তাহলে তো কোনো লাভ হবে না, তাই না। নেক্সট, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় 99 হলে বি ও ডি এর গুণফল কত। একদম বেসিক থেকেও যদি করি, মনে করি আমি কিচ্ছু জানি না, তাহলে প্রথমটা যদি এ হয়, পরে যুগ্ম সংখ্যা কী হবে, a+1 হবে না a+2 হবে, অবভিয়াসলি a+2 হবে। 2 এর পরের সংখ্যা কত, 4, 4 পরে কত, 6, তাই তো। তার মানে যুগ্ম সংখ্যা +2 করে বাড়বে। তাহলে a+2, a+4 অ্যান্ড a+6। তাহলে এদের গড় বলেছে 99। তাহলে এদেরকে যদি যোগ করে দিই, যোগ করে 4 দিয়ে ভাগ করি, সেটাই 99। তাহলে একটা এ, দুটো এ, তিনটে এ, চারটে a/4, মানে একটা এ প্লাস এখানে 2 4 আর 6, 6 4 10 2 12, 12/4 মানে 3। তাহলে a+3 মানে কত, 99। তাহলে এর ভ্যালু কত, 96, ঠিক আছে। এবার কি বলেছে আমাকে, বি আর ডি এর গড় বের করতে বলেছে। তাহলে বি মানে কত, a+2 মানে 96 + 2 98 ইন্টু, আর ডির ভ্যালু কত, a+6, তাই তো, 96 + 6 মানে 102। তাহলে 98 আর 102 এর গুণ করতে হবে। 8 2 16, ইউনিট ডিজিট তো 6 আসবেই, এটা তো অপশানে হবেই না, এটা তো ফার্স্টে দেখেই বোঝা যাচ্ছে। এবার এটা কি করে করব, তোমাদের আমি দেখবে ক্যালকুলেশনের বহু কুইজ করাই আমার চ্যানেলে, ম্যাক্সিমাম সবসময় ক্যালকুলেশনের কুইজ থাকে। এটা করা খুব সহজ। আমি কি সেই লিখে লিখে গুণ করব না,
এটা মানে কত 98 মানে কত 100 মাইনাস 2, আর 102 মানে কত 100 প্লাস 2, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে 100 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 100 স্কোয়ার করলে কত একের পরে 4টে শূন্য, তার থেকে 2 স্কোয়ার মানে কত 4 বাদ দেবো, মানে লাস্টে 96 হবে, কতশো 96 হবে 99, 9996 হবে, 10,000-এর থেকে 4 বাদ দিলে কত হয় 9,996, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। এই পদ্ধতিগুলো তোমাদের রপ্ত করতে হবে, ঠিক আছে, এইগুলোই হলো এখনকার কম্পিটিটিভ এক্সামে, এইগুলোই তোমাকে সাফল্য আনবে, ঠিক আছে। নেক্সট 11 কী বলা আছে, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তম সংখ্যাটি কত হবে, ঠিক আছে। আমি এখানে কি করব, আমি এখানে এটা ভাঙবো না, কিচ্ছু করব না, আমি অপশানে চলে আসবো। বৃহত্তম সংখ্যাটা চেয়েছে, তার মানে আর একটা যে মৌলিক সংখ্যাটা হবে সেটা তার থেকে ছোট হবে, এখানে যেটা উত্তর আছে তার থেকে ছোট হবে, তাহলে 61, ধরে নেবো যদি 61 বৃহত্তম সংখ্যা হতো, তাহলে 61 থেকে ছোট মৌলিক সংখ্যা কত হতো, 61 থেকে ছোট করো 60, 59, 59 হতো, তাই তো, তাহলে এখানে ইউনিট ডিজিট কত হতো 9 একে 9, 9 কি আছে নেই, তাহলে এটা হবে না। আচ্ছা, যদি 59 সব থেকে বড় মৌলিক সংখ্যাটি হতো, তাহলে এর থেকে ছোট মৌলিক সংখ্যা কত হতো ভাবো, 58, 57 হবে না, 56 হবে না, 55 হবে না, 54 হবে না, 53 হবে, তাহলে এখানে যদি 53 দিতাম 3 নং 27, হ্যাঁ ইউনিট ডিজিট 7 আছে, মানে এটা হতে পারতো। এখানে শেষ করে দিলে হবে না, কেননা আমি তো শিওর না অন্যর ক্ষেত্রে হচ্ছে কি না, ঠিক আছে, আমি ওই জন্য চেক করবো। 53 থেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা মৌলিক সংখ্যা কত, 53 থেকে খুব নিচে আসো, কত হবে 52 হবে না, 51 হবে না, 50 হবে না, 49 হবে না, 48 হবে না, 47, তাহলে 47 যদি হয় 3 7 21, এটাও হবে না, আর 47 থেকে ক্ষুদ্রতম কত 46 হবে না, 45 হবে না, 44 হবে না, 43, তাই তো, তাহলে 3 7 21, এখানেও ইউনিট ডিজিট ম্যাচ করছে না, তাহলে একমাত্র অপশান বির ক্ষেত্রে ইউনিট ডিজিট ম্যাচ করছে, তাহলে কোনটা উত্তর হবে অপশান নাম্বার বি, বোঝা গেল। নেক্সট, একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করতে পারে, ঠিক আছে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করতে পারে, তাহলে এ 30 মিনিটে, বি 45 মিনিটে, ঠিক আছে, তাহলে এদের এলসিএম নিয়ে নেবো 90, তাহলে 3 30 90, 45 2 90, এবার কী বলেছে, যদি দুটি কল একসাথে খোলা হয় তাহলে কত মিনিটে জলধারাটি খালি হবে, তাহলে এদের টোটাল কত 5, তাহলে টোটাল ভলিউম কত 90, এলসিএমটা হয়ে যায় টোটাল ভলিউম 90, আর টোটাল কর্মদক্ষতা কত 5, তাহলে 90/5 মানে 18, সহজ কোশ্চেন এটা, ঠিক আছে, অপশান নাম্বার সি হবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, এ ও বি একই কাজ 8 দিনে সম্পন্ন করে, খুব সহজ অঙ্ক, 12 এ প্লাস বি 8 দিনে করে, তাহলে এদের এলসিএম নিয়ে নেবো 24, 12 2 24, 3 8 24, তাহলে এর এফিসিয়েন্সি কত 2, এবং এর এফিসিয়েন্সি যেহেতু 2, তো সুতরাং বি এর এফিসিয়েন্সি কত 1, ঠিক আছে, তাহলে বি একা ওই কাজটি কতদিনে করবে, টোটাল কাজ 24 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 1, সুতরাং 24 দিনে করবে। টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে দুটোই খুব সহজ কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে, এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদার, এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে, আচ্ছা তাহলে দেখো কীভাবে করবো, এ বি সি যা যা বলবে শুধু লিখে দেবো, এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে, ধরো এ X টাকা বিনিয়োগ করেছে ব্যবসার শুরুতে, বি এর দ্বিগুণ টাকা ইনভেস্ট করে, তাহলে বি 2x টাকা ইনভেস্ট করে 6 মাস বাদে, ঠিক আছে, এখানে নিশ্চয়ই বছর হিসাব করতে চেয়েছে, বছরে চেয়েছে, তাহলে 6 মাস বাদে যেহেতু নিয়োগ করে, সুতরাং 1 বছরে 6 মাস তো বাদই গেল, তাহলে সেই টাকা ক মাস খাটলো আর 6 মাস খাটলো, তারপরে কী বলা আছে, এবং সি এর 3 গুণ টাকা, তাহলে এক্সের 3 গুণ মানে কি 3x, 8 মাস বাদে নিয়োগ করে, তাহলে টোটাল কত 1 বছর মানে কি 12 মাস, তার মধ্যে থেকে 8 মাস বাদ দিলাম, তাহলে 4 মাস খাটছে এর টাকা, আর এ একমাত্র যেহেতু বছরের প্রথমে টাকা ইনভেস্ট করেছে, এর টাকা 12 মাস খাটছে, তাহলে এই অনুপাতে ওদের লভ্যাংশ ভাগ হবে, তাহলে এখানে দেখো 12, 6 2 12, আর 3 4 12, সব কাটাকুটি যাচ্ছে, এক্স 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 সব কাটা যাচ্ছে, তাহলে 1:1 অনুপাতে টাকা ভাগ হবে, মানে সবাই 1/3 করে টাকা পাবে, তাহলে সি এর লাভ্যাংশ কত হবে, তাহলে টোটাল লাভ কত 4500, 45-এর 1/3 কত হয় 15,000, সরি 4500 না 45,000, 45,000-এর 1/3 কত হবে 15,000, তাহলে এ বি সি তিনজনে কত করে পাবে 15,000 টাকা। এ করতে কত সময় লাগে, বললাম বলে আমার সময় লাগলো, এ করতে কত সময় লাগে বলো, 30 সেকেন্ড লাগে, ফটাফট হয়ে যাবে। নেক্সট, 665-র এত এত এত, যেহেতু সব এর আছে এখানে তো কোশ্চেনেই উত্তর হয়ে যাবে, গুণ সব গুণ, তাই তো, ক্যালকুলেশনের অঙ্ক, এবছর ক্যালকুলেশনটা একটু বেশি করিয়েছে আর কিছু না, তাহলে এখানে আমাকে ফার্স্টে থেকে কী বুঝতে হবে, যেহেতু পয়েন্টে উত্তর নেই, সুতরাং তলার সবকটা কেটে যাবে, এইটা মাথায় নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে, দেখো ছোটো ছোটো করেই কাটি, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6, ঠিক আছে, 7 দিয়ে যেহেতু 2 আর 8 কাটবে না, 7 দিয়ে নিশ্চয়ই এটা কাটবে, এটা কেটে দিই 7 দিয়ে, 7 9
63 আর 3 66, তাই তো? তাহলে 35, 5 7 35, ঠিক আছে? 5 দিয়ে 95কে কেটে দিই, 5 19 95। তাহলে এবার কত আর কত গুণ হবে? 19 ইন্টু 2 ইন্টু 8, ঠিক আছে? তাহলে এখানে ইউনিট ডিজিট কত হবে? 9 2 18, 8, তাই তো? 8 8 64, 4 হবে ইউনিট ডিজিট, তার মানে 304 ছাড়া হবেই না। তাহলে এখানে আমি কি ক্যালকুলেশন করবো না, আমি ইউনিট ডিজিট দেখব, ঠিক আছে? আরও অনেক কিছু চেক করা যায় চাইলে, যে 4 দ্বারা ডিভিজিবল হবে কিনা, 8 দ্বারা ডিভিজিবল হবে কিনা, এগুলোও চাইলে চেক করা যায়। আর চাইলে গুণও করতে পারো, গুণ করতেও সময় লাগবে না। 19 2 38, 38 ইন্টু 8 করলে হয়ে গেল 8 8 64, 4 হাতে 6, 3 8 24, 8 6 30 হয়ে গেল, ঠিক আছে? যদি ক্যালকুলেশন স্পিড ফাস্ট হয় তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট, একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে, ঠিক আছে? তাহলে আগে 36 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করো, কিলোমিটার পার ঘন্টা 5/18 দিয়ে গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তাই তো? এটা করলে, তাহলে এটা করলে কত হবে? 18 দুগুণ 36, 5 দুগুণ 10, 10 মিটার পার সেকেন্ড। এবার দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? ট্রেনকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে নিজের দৈর্ঘ্য এল বাই কত বেগ? 10 মিটার পার সেকেন্ড। কত সময় লাগছে? 10 সেকেন্ড, তাই তো? তাহলে এল ইকুয়ালস টু 100 মিটার হয়ে গেল, দৈর্ঘ্য পেয়ে গেলাম। বলছে ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয়? তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্মের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো? তাহলে টোটাল দৈর্ঘ্য এখন কত হয়ে যাচ্ছে? 155 মিটার। বেগ কত? বেগ একই আছে, সেই 10 সেকেন্ডই আছে, 10 মিটার পার সেকেন্ড যেটা বার করলাম সেটা আছে, ঠিক আছে? তাহলে এইটা কত সময় নেবে হিসাব করলে হয়ে যায়। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 1 5, 31/2 মানে কত? 15.5, তাই তো? তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট, 15.5 সেকেন্ড সময় নেবে। সহজ কোশ্চেন ছিল একদম। নেক্সট, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করা হয়, নতুন, ওরে বাবা কি বানান, নতুন ভগ্নাংশটি হয় 4/11, ঠিক আছে? মূল ভগ্নাংশটি কত ছিল? তাহলে মূল ভগ্নাংশটি যদি x/y থাকে আগে, এখন কি করা হলো? এক্স এর 200% বৃদ্ধি করা হয়ে গেল। তাহলে এক্স নিজেই নিজের 100%, তারপরে 200% বৃদ্ধি করা মানে কি? এক্স হলো 300%, ঠিক আছে? আর ওয়াইকে 120% বৃদ্ধি করা হলো, তাহলে ওয়াই নিজেরই 100%, এবার তাকে আরও 120% বাড়ানো হলো, তাহলে 100 প্লাস 120 মানে 220 হয়ে গেল। তাহলে এখন হয়ে গেল কি? 220%, 220%। তাহলে এইটার ভ্যালু কত? 4/11। এক্সের ভ্যালু, x/y-এর ভ্যালু বের করলে হয়ে যাবে। সহজ অঙ্ক একদম, পার্সেন্ট কেটে গেল, 0 দিয়ে 0 কাটলো, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 2 দিয়ে কাটলে 15 দুগুণ 30। তাহলে x/y ইকুয়ালস টু কত? 4/15। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, রমেন তার বাড়ি থেকে ফেরার সময় একটি শহরে এত কিমি পার ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় এই ঘন্টা বেগে ফিরে আসে। ফেরার সময় 1 ঘন্টা সময় বেশি নয়, প্রতি ক্ষেত্রে সে কত দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? মানে ডিস্টেন্সটা কিন্তু ফিক্সডই আছে, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি। প্রথমে গেছে কত? 50 কিমি পার ঘন্টা বেগে, এসছে কত? 45 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে? 45 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা। এইসব অঙ্কে, কিমি পার ঘন্টা, এইসব অঙ্কে কী করতে হয় জানো? এই দূরত্বটা ধরে নিতে হয়, ঠিক আছে? দূরত্বটা অবভিয়াসলি এদের মধ্যে যে এলসিএমটা হবে সেটা হবে, ঠিক আছে? সেইভাবে ধরে নেওয়া যায়, বা তুমি অন্যভাবেও করতে পারো। টোটাল দূরত্ব মনে করে নিলে ডি, তাহলে কোনটার ক্ষেত্রে সময় বেশি লাগছে? ফেরার সময় সময় বেশি লাগছে, তাই তো? তাহলে d/45 মাইনাস d/50 ইকুয়াল টু 1 ঘন্টা। দূরত্ব বাই বেগ করলাম, সময়, এটা হলো ফেরার সময়, আর এটা যাওয়ার সময়, সেই দূরত্ব 1 ঘন্টা, এটাও করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? এটা লসও করলে কত হয়? 45 আর 50-এর লসও করলে যদি আমি কত হবে? 5 9 45 আর 5 10 50, তাই তো? তাহলে 5 9 আর 10, ঠিক আছে? 450 যেটা বলে লসাগু। তাহলে এখানে হবে 10, আর এখানে কত হবে? 5 10কে 50 মানে 9 হবে, ইকুয়ালস টু 1। তাহলে এটা বিয়োগ করলে হবে 1, আর 450 পাশে গুণ হয়ে যাবে, তার মানে ডির মান হবে কত? 450, ঠিক আছে? অপশন নাম্বার ই হবে কারেক্ট। বুঝতে পারো? তোমরা তাহলে d/45 মাইনাস d/50 ইকুয়ালস টু 1 বেসিক এইভাবে করতে পারো, চাইলে অনেকভাবে করা যায়। এটা রেশিও মেথডেও করা যায়। কীভাবে রেশিও মেথডে করবো দেখিয়ে দিচ্ছি। ওদের বেগের অনুপাত কত? বেগের অনুপাত, যাওয়ার সময় বেগ কত? 50, আসার সময় কত? 45। তাহলে এটা বেগের অনুপাত, বেগের অনুপাত কত হচ্ছে? 5 9 45, 5 10কে 50। তাহলে বেগের অনুপাত হচ্ছে 10:9। যেহেতু ডিস্টেন্স ফিক্সড, ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স ইকুয়ালস টু কি? বেগ ইন্টু সময়, টাইম। তাহলে যেহেতু ডিস্টেন্স ফিক্সড, বেগ যদি কমে তাহলে কি সময় নিশ্চয়ই বাড়বে, সেটাই বলেছে 1 ঘন্টা। তাহলে এদের মধ্যে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক হয়। তাহলে বেগের অনুপাত যদি 10:9 হয়, সময়ের অনুপাত কত হবে বলো তো? 9:10। এই গ্যাপটা কত? 1 ইউনিট, সেই 1 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 1 ঘন্টা। বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত?
9 ঘন্টা, 10 ইউনিটের ভ্যালু কত? 10 ঘন্টা। এবার দেখো তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে তুমি 9 দিয়ে গুণ করে দাও, 50 ইন্টু 9 450, বা 45 কিমি পার ঘন্টা বেগে তুমি 10 দিয়ে গুণ করে দাও, 45 ইন্টু 10 450। সব ক্ষেত্রে তুমি 450 কিলোমিটারের উত্তর পাবে। বোঝা গেল? বেসিক থেকেও করা যায়, রেশিও মেথডেও করা যায়, যে যেভাবে খুশি করতে পারে। ঠিক আছে, নেক্সট। এখানে একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা দেখে অনেকে হয়তো -9 উত্তর করে দিয়েছে, আমি বুঝলাম না কেন করেছে। এখানে মাইনাস গুণ আছে টোটালটা ব্র্যাকেটের মধ্যে, এমনকি এটা একটা পজিটিভ সংখ্যা। কেন? 300 √324 মাইনাস √256। আমি যদি ধরেও নিই যে আমি √, না জানি, ঠিক আছে, তবু তো এটা বলতে পারি যে এর মান এর থেকে বড় হবে, তাহলে এটা একটা পজিটিভ সংখ্যা। আর এই মাইনাসটা যেহেতু এর সাথে গুণ আকারে আছে, এই মাইনাসটা বাইরে গুণ হয়ে যাবে, মানে মাইনাস মাইনাসে প্লাস তো অলরেডি হয়েই যাবে। ঠিক আছে, যাই হোক, 324-এর স্কোয়ার রুট করলে কত হয়? 18। এই জন্যে আমি তোমাদের লাস্ট 10 দিনের যে টাস্ক দিয়েছিলাম, সেখানে বারবার তোমাদের বলেছিলাম এই লাস্ট 10 দিন তোমরা কী কী করবে? নামতা লিখবে, ঠিক আছে, বা টেবিলস যারে বলে, স্কোয়ার লিখবে, কিউবস লিখবে, অ্যান্ড পার্সেন্টেজ ফ্র্যাকশন যে ভ্যালুগুলো আছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, সেইগুলো লিখবে। এইগুলো কেন বলেছিলাম লাস্ট 10 দিনে করতে? এই কারণে বলেছিলাম, ক্যালকুলেশনের টাইপের কোশ্চেনই কিন্তু এখন পরীক্ষায় আসবে। ঠিক আছে, 18 256 কার স্কোয়ার রুট? 16। তাহলে 16 - 18 ইন্টু 4.5, 18 - 16, সরি, তাহলে 2 ইন্টু 4.5, মানে 4.5-এর 2 গুণ মানে 9। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত 19:3 হলে পিতার বর্তমান বয়স কত? এই এত সহজ অঙ্ক দিয়েছে, 19:3, তাহলে টোটাল ভ্যালু কত? 19 যোগ 3 মানে 22, তাই তো? তাহলে এর যদি আমি গড় 22 হয়, এর সমষ্টি কত? 22 ইন্টু 2, দুজন তো, তাহলে সমষ্টি 22 ইন্টু 2 44। তাহলে 22-এর ভ্যালু 44 ইউনিট, বা 44 বছর। 22 ইউনিটের ভ্যালু 44 বছর। 19 আর 3 যোগ করে দিলাম, তাহলে 22 ইউনিটের ভ্যালু 44 বছর, 1 ইউনিটের ভ্যালু 2 বছর। কী বের করতে বলেছে? পিতার বর্তমান বয়স কত? পিতা কত? 19, 19 দুগুণ 38, তাহলে অপশন নম্বর এ হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন। বা আরও একটা জিনিস করা যায়, এটা পরীক্ষার সময় অনেক সময় মাথায় আসে না। 19:3 আছে মানে কি? এটা তাদের বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, তাই তো? তাহলে অবভিয়াসলি উত্তর 19-এর মাল্টিপল হবে। 19-এর মাল্টিপল এখানে তো একটাই আছে, তাই না? আর দেখো কোনোটা 19-এর মাল্টিপলও নেই। নেক্সট, কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8 নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ কত নম্বর পেতে মানে কি? যেটা পরীক্ষার পূর্ণমান বা ফুল মার্কস, সেইটা পেতে পারে। এই অঙ্কগুলো কী হয়, কিছু কিছু ছেলেমেলে বা কিছু কিছু ছাত্র যারা অঙ্কটা পড়ে বুঝতে পারে না, তারা মানে করতে পারে না, তাই না? এমনি কিন্তু সহজ, কিন্তু অনেকে হয়তো পড়ে বুঝতে পারে না আলটিমেটলি আমাকে কি বের করতে চাইছে বা বলতে চাইছে। যাই হোক, সর্বোচ্চ নম্বর পেতে পারে মানে কি? ফুল মার্কসটা পেতে পারে। আমাকে ফুল মার্কসটা বের করতে হবে যে পরীক্ষার পূর্ণমান কত। ঠিক আছে, তাহলে একজন কত পায়? 460 পেলে সে পাস করতে পারে, তাই তো? কৃতকার্য হয় মানে কি? পাস করতে পারে। পায় কত? 368 নাম্বার। আর কত পেলে পাস করতো? 8%। তাহলে টোটাল নাম্বার যদি এক্স হয়, তার 8% পেলে পাস করতো। এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু 460, তাই তো? 368 নম্বর পাই, 8% নাম্বার কমের জন্য অকৃতকার্য হয়। তাহলে 368-এর সঙ্গে যদি 8 যোগ করে দিই, তাহলে আমি 5 নম্বর পেয়ে যাবো। ঠিক আছে, সরি 8%, এক্সের 8% যদি যোগ করে দিই, তাই তো? তাহলে এক্সের 8% ইকুয়ালস টু, এই ডিফারেন্সটা কত? 460 থেকে 368 বাদ দিলে কত হয়? 2 দাও 10, 6 রেখে 7, 9 দাও 16, 92 হয়। ঠিক আছে, তাহলে 8%-এর ভ্যালু 92, 100%-এর ভ্যালু কত? তাহলে 92/8 ইন্টু 100। ঠিক আছে, এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 1 12, 3 4 12, তাহলে 2300/2, তাই তো? তাই 2300-র অর্ধেক, 2200-র অর্ধেক কত হয়? 1100, 100-র অর্ধেক কত হয়? 50, তাহলে 1150। তাহলে অপশন নম্বর বি হবে কারেক্ট। বুঝে গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট, এখানে এক্সের ভ্যালু বের করতে হবে, তাই তো? কোশ্চেন মার্কের স্থানে কী বসবে? যাই হোক, এখানে √x আছে, বা এক্সটা মনে করো কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে 9408/√x ইকুয়ালস টু 336। ঠিক আছে, আচ্ছা, √x মানে কি? যখন এক্স তুলতে হবে, আচ্ছা আমি দেখাচ্ছি, √x 9408/336,
দেখো এখানে তো কোনো রুট ভ্যালু নেই, সুতরাং এদেরকে কাটাকুটি করলে তো √2 বা √3 বা √5 তো কিছু আসবে না। এমন হতে পারে যে কাটাকুটি যাবে না, ফ্র্যাকশন আসবে, কিন্তু √ওভার তো আসবে না, তাই তো? পূর্ণ সংখ্যা রিয়েল নাম্বার আসবে যেটা বলি, ঠিক আছে? এবার তাহলে √x মানে কি, এক্সের ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, যেটা আসবে তার হোল স্কোয়ার করতে হবে, তাই তো? তাহলে যেটা আসবে সেটা যদি হোল স্কোয়ার করি, আর উত্তরে যেহেতু কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই, সুতরাং সেটাই উত্তর হবে যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 28 কি পূর্ণবর্গ সংখ্যা? 28 কারোর হোল স্কোয়ার না। 26 কি পূর্ণবর্গ সংখ্যা? না। 676 কি পূর্ণবর্গ সংখ্যা? 676 কার হোল স্কোয়ার বলো দেখি। 25-এর স্কোয়ার করলে কত হয়? 625, ঠিক আছে? আর 26-এর স্কোয়ার করলে হয় 676। তাহলে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। আর 784 কার হোল স্কোয়ার? 28-এর স্কোয়ার, ঠিক আছে? 784। আর 29-এর স্কোয়ার কত? 841, তাই তো? আচ্ছা, এবার দেখো তাহলে এইটা কাটাকুটি করলে হয় 26 আসবে অথবা 28 আসবে, বোঝা গেল? কারণ তার হোল স্কোয়ার করলেই তো আমি হয় এটা উত্তর পাবো বা এটা উত্তর পাবো। 28 আর 26 তো কোনোভাবেই উত্তর হওয়া সম্ভব না। 28 আর 26 উত্তর হতে গেলে কি হতে হতো? এইটার ভ্যালু হয় √28 হতে হতো অথবা √26 হতে হতো, যেটা কখনোই সম্ভব না, তাই না? তাহলে হয় 28 আসবে বা নয় 26 আসবে উত্তর, এইটা কাটাকুটি করলে, তাই তো? তাহলে দেখো যদি 26 দিয়ে কাটাকুটি করি তাহলে কি হবে? সরি সরি, এটা তো 8 হবে, ভুল লিখেছি। দেখো যদি 26 দিয়ে এটা কাটাকুটি হতো, যদি এটা 26 দিয়ে কাটাকুটি যেত, তাহলে 6×6 = 36, ইউনিট ডিজিট কিন্তু লাস্টে 6 হতো, কিন্তু এখানে ইউনিট ডিজিট কী আছে কোশ্চেনে? 8 আছে না? সুতরাং অবভিয়াসলি এটা 28 দিয়েই কাটাকুটি যাবে, অবভিয়াসলি এটা 28 দিয়ে কাটাকুটি যাবে, কারণ 6×8 = 48, ইউনিট ডিজিট একমাত্র 28 দিলে সম্ভব, বোঝা গেল? সুতরাং অপশন নম্বর এ হবে কারেক্ট। এবার এখানে 28 উত্তর দিয়েছে কেন? কারণ √x এর ভ্যালু 28। অনেকে ভুল করে হয়তো 28টা উত্তর করে দিতে পারে। আমাকে বের করতে হবে কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু, ঠিক আছে? এখানে কিন্তু এক্স হবে, কোশ্চেনে আছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 28-এর স্কোয়ার মানে 784, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো কীভাবে করতে হবে এই টাইপের অঙ্কগুলো। এখানে চাইলে অনেকে কাটাকুটিও করতে পারে, প্রথমে 2 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, অনেক সময় লাগবে, ঠিক আছে? এইসব বুদ্ধিগুলো খাটাতে হবে, মাথায় খাটাতে হবে। পরীক্ষার হলে যদি এগুলো যদি না খাটাতে পারো, তাহলে তুমি স্কোয়ার মুখস্থ রেখে কী করলে? তুমি যদি মুখস্থ নাই রাখতে পারলে যে 28-এর স্কোয়ার 784 আর 26-এর স্কোয়ার 676, আর এখানে যেহেতু √x আছে, সুতরাং ওপাশে গিয়ে স্কোয়ার হবেই, তাহলে নিশ্চয়ই 28-এর স্কোয়ার বা 26-এর স্কোয়ার উত্তর হবে। আবার 26-এর সাথে গুণ করলে ইউনিট ডিজিট 6 চলে আসছে, সুতরাং 28ই হবে। এটা যদি তুমি কাজে না লাগাতে পারো তাহলে মুখস্থ করে লাভ কী বলো? পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা করতে কার কত সময় লেগেছে জানি না। এই অঙ্কটা তো মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে একটা অঙ্ক, তাই না? খুব সহজ। যারা প্রথমবার করছো তাদের অনেক সমস্যা হবে, অনেকে হয়তো ছেড়েও দিয়েছে ভয়তে, বাবা 7, 9, 11, 13, 17, এই এলসিএম বের করবো কী করে, কাটাকুটি করবো, কত বড় হয়ে যাবে। যারা আমার চ্যানেলে একটা শর্টস দেখেছো, রিসেন্ট শর্টস এটা, বেশি পুরনো না, তাদের এই অঙ্কটা করতে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। কীভাবে করতে হয় এগুলো? এদের এই গ্যাপগুলো দেখতে হয়, ঠিক আছে? 9:11, 11:13 এবং 13:17, এদের এই গ্যাপগুলো দেখতে হয়। গ্যাপ কত? 2, এর গ্যাপ কত? 2, এর গ্যাপ কত? 2, এর গ্যাপ কত? 2, এর গ্যাপ কত? 13 আর 4 = 4। তাহলে এই গ্যাপগুলোর এলসিএম করতে হয়। তাহলে এলসিএম অফ 2, 4, এদের এলসিএম কত? 4, ঠিক আছে? এবার এলসিএমকে এই গ্যাপ দিয়ে ভাগ করতে হয়। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 4, তাই তো? দেখো আমি কি বলতে যাচ্ছি, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 2 4 ভাগফল। এই ভাগফল দিয়ে ওপরকে গুণ করবে, তার মানে এটা মনে করবে 10। 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 7কে 2 দিয়ে গুণ করবে 14। আবার এই যে গ্যাপটা সেটাকে, এই 4কে সেই গ্যাপ দিয়ে ভাগ করবে, সেম। এখানেও 4 দিয়ে 2কে ভাগ করলে হয় 2, তাহলে 9 2 18। 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 11 2 22। 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 13 1 13, ঠিক আছে? তাহলে যদি বলে এই রেশিওগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা, ওটা হবে এই 22। 22 মানে 11/13, বুঝা গেল? যদি বলে সবথেকে ছোট সংখ্যা কোনটা, তখন হবে 5/7, যেহেতু 10 হলো সবথেকে ছোট। এবার কি বলা হয়েছে? তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে এদের মধ্যে সবথেকে ছোট কত? 10। 10-এর পরে সবথেকে ছোট কত? 13। 13-এর পরে 14, তারপরে 18, তারপরে 22, ঠিক আছে? এরকম। এবার বলেছে কি এদের মধ্যে দ্বিতীয় কি হবে, মানে যেটা 13 আছে সেটা। তাহলে 13 আছে কোনটা? এখানে, মানে এইটা হবে দ্বিতীয়, 13/17। অপশন নাম্বার এ হবে কারেক্ট, বুঝা গেল? খুব সহজ কোশ্চেন ছিল। যারা প্রসিডিওর জানে তাদের উইদিন 30 সেকেন্ড হয়ে যাবে, যাদের প্রসিডিওর জানে না অনেকে এলসিএম করে করবে, আর যারা অনেকে ছেড়েও দেবে ভয়তে, ঠিক আছে? নেক্সট, কোনো টাকার 5% বার্ষিক হারে
2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তাহলে এটা অনেকেই জানে কীভাবে করতে হয়। পি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই 100%। এটার ভ্যালু কত? 122, তাই তো? তাহলে টাকার পরিমাণ বের করতে হচ্ছে, আসলের পরিমাণ, তাই তো? তাহলে পি ইন্টু 5 স্কোয়ার করলে হয় কত? 25 ইন্টু 100% ইকুয়ালস টু 122। 25 দিয়ে 100কে কাটলে হয় 4, আর এই 100-র জন্য কি আছে? একটা 1/100 গুণ আছে, তাই তো? তাহলে আলটিমেটলি 4টা এপাশে গুণ হয়ে গেলে কত হবে? 4 2 8, 4 12 48। আর পার্সেন্টেজ মানে কি? এখানে 1/100 গুণ আছে, সেটা ওপাশে গুণ হয়ে গেলে দুটো শূন্য হয়ে যাবে, মানে 48,800 হবে অ্যান্সার। অপশন নাম্বারই হবে কারেক্ট। বোঝা গেল? খুব সহজ কোশ্চেন। নেক্সট, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সাথে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? যারা আমার পূর্ণবর্গ সংখ্যা কি করে নির্ণয় করতে হবে তার ক্লাস দেখেছে, তাদের এইটা উইদিন 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কি আরও কম, 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর যারা সেই ক্লাসটা দেখেনি তাদের হয়তো একটু বেশি সময় লাগতেও পারে, আবার অনেকে হয়তো ভয়তে করবেও না, ছেড়ে দেবে, ঠিক আছে? অনেকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। আমি এখানে একটা ভাইটাল পয়েন্ট বলেছিলাম এই অঙ্কটা করার জন্য, ভাইটাল পয়েন্ট। যারা ওই ক্লাসটা দেখোনি, এখনও দেখো, এখনও সামনে তোমাদের অনেক পরীক্ষা আছে, অনেক সাহায্য করবে। একটা ভাইটাল ওখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম। সবসময় মনে রাখবে, কোনো পূর্ণবর্গ সংখ্যার, ভালো করে বলছি মনে রাখবে, খাতায় নোট করে নেবে, কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্ট টু ডিজিট 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার স্কোয়ার করলে যে লাস্ট টু ডিজিট হয় সেটা সমান হয়। মানে কি বলতে চাইলাম? 1-এর স্কোয়ার করলে কত হয়? 0 1, 2-এর স্কোয়ার করলে কত হয়? 0 4, ডট 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 11-এর স্কোয়ার করলে কত হয়? 121, মানে লাস্ট টু ডিজিট কত? 21। 15-এর স্কোয়ার করলে কত হয়? 225, লাস্ট টু ডিজিট কত? 225। 18-এর স্কোয়ার করলে কত হয়? 324, লাস্ট টু ডিজিট কত? 324। 24-এর স্কোয়ার করলে কত হয়? 576, লাস্ট টু ডিজিট কত? 576। তাহলে এই 01 04 থেকে শুরু করে 76, এখানে যে কটা ইউনিট ডিজিট লাস্ট টু ডিজিট আছে, পৃথিবীর যত সংখ্যা আছে তাদের, যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের লাস্ট টু ডিজিট অবভিয়াসলি এটাই হবে, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা হলে এবার তার মানে আমি উল্টোটা কিন্তু বলছি না যে এটা মানেই পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? লাস্ট টু ডিজিট 25 আছে মানেই পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? 24 তো নিজে একটা টু ডিজিট নাম্বার, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। আমি কি বলছি? পূর্ণবর্গ সংখ্যা যদি কোনো কিছু হয় তার লাস্ট টু ডিজিট এটা হতেই হবে, এর বাইরে কিছু হবে না। এবার দেখো আমি যোগ করে দেবো, 31-এর সঙ্গে 33 যোগ করলে কত হবে? 4 6, তাই তো? 3 3 আর 4, 3 আর 3 6, তাহলে 64। 64 8-এর স্কোয়ার করলে হয় কত? 64। তাহলে লাস্ট টু ডিজিট হতে পারে। 78-এর সাথে 33 যোগ করলে কত হবে? 8 আর 3 11, 1 হাতে 1, 7 আর 3 10, 8 আর 3 11, 1 হাতে 1, 7 3 10 1 11। 11 কোনো সংখ্যার লাস্ট টু ডিজিট হতে পারে না এর মধ্যে। 57 যোগ করলে কত হবে? 7 আর 3 10 0 হাতে 1, 5 আর 3 8 9, 90 হতে পারে না। 24 যোগ করলে কত হবে? 4 আর 3 7, আর হলো 3 আর 2 5, 57 হতে পারে না, ঠিক আছে? তোমরা এটা কোনো বইতে পাবে না, কোনো বইতে, আমি তো অ্যাটলিস্ট পাইনি, ঠিক আছে? কোনো বইতে তোমরা এই নিয়মটা পাবে না, এটা সম্পূর্ণ আমার নিজের অবজারভেশন, ঠিক আছে? আমি অনেক স্কোয়ার লিখতাম একসময়, স্কোয়ার কিউব এসবই লিখতাম, খাতায় লিখে লিখে মুখস্থ করতাম, লিখে 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 আমার একটা এরকম একটা ভাব চলে এসেছিলো, হ্যাবিচুয়েট হয়ে গিয়েছিলাম, যে সেখান থেকে আমি জিনিসটা অবজার্ভ করেছি। পৃথিবীর কোনো সংখ্যা, যেটা বললাম, কোনো পারফেক্ট স্কোয়ারে সবসময় লাস্ট টু ডিজিট 1 থেকে 24-এর যে লাস্ট টু ডিজিট হয় এটাই হবে, এর বাইরে হবে না, ঠিক আছে? যাই হোক, নেক্সট, এবার রিজনিংয়ের সলিউশনটা করাবো, ঠিক আছে? চলো শুরু করা যাক দ্রুত। রোহন উত্তর দিকে 3 কিমি হেঁটে বাঁ দিকে ঘুরে 2 কিমি হাঁটে। তাহলে রোহন ডিরেকশান তো তোমরা জানো, ইস্ট, নর্থ, সাউথ অ্যান্ড ওয়েস্ট। তাহলে উত্তর দিকে 3 কিমি গেল, ঠিক আছে? তাই তো, উত্তর দিকে 3 কিমি গিয়ে বাঁ দিকে, তার বাঁ দিকে গেল 2 কিমি হাঁটে, তারপর আবার বাঁ দিকে ঘুরলো, 3 কিমি হাঁটলো আবার, তারপর আবার বাঁ দিকে ঘুরলো, আবার 3 কিমি গেল, আবার 3 কিমি গেল। তাহলে এখানে 2, এটা নিশ্চয়ই 1। এখন কি বলা আছে? সে তার যাত্রা শুরুর জায়গা থেকে কত কিমি দূরে আছে? তাহলে এখান থেকে শুরু করেছিল, ফাইনালি এখানে পৌঁছালো, তাহলে 1 কিলোমিটার দূরে আছে। অপশন নাম্বার সি হবে কারেক্ট, ঠিক আছে? নেক্সট, কোশ্চেন মার্কের স্থানে কী বসবে, ঠিক আছে? এই কোশ্চেনটা প্রথমে আমারও একটু টাইম লেগে যাচ্ছিলো সলভ করার সময়, মানে পরীক্ষার হলে, ঠিক আছে? কিন্তু আমি বলেছি টাইম লাগলে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? সেকেন্ড বার আবার একবার করতে হবে। ওটা করলে কি হয়, প্রথমবারে আমাদের ব্রেনটা ওয়ার্ম আপ হয়নি। আমরা যেরকম সকালে ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে কী করি, ফার্স্টে একটু ওয়ার্ম আপ করি, হালকা করে গা গরম করে নিই, তারপরে মেন এক্সারসাইজ করি, ঠিক আছে? আমাদের পরীক্ষার হলেও কী দরকার হয় জানো? একটু ওয়ার্ম আপ দরকার হয়, ব্রেনের ওয়ার্ম আপ। এবার অনেক সময় কী হয়, ডাইরেক্ট এটা ফার্স্টে চলে আসলে মাথায় আসছে না। আমি কী করেছিলাম, প্রথমে ছেড়ে চলে গিয়েছিলাম,
করে যেভাবে যথারীতি প্রথমে উত্তর করে ওএমআরে মার্ক করে নিয়েছিলাম, তারপরে নেক্সট যখন সেকেন্ড স্টেপে যখন আমি করছিলাম তখন এটা আমার একবারে হয়ে গিয়েছিল। মানে আমি এই লজিকটা বের করে এই উত্তরটা করেছি। এবার আমার রিজনিংয়ের তো অনেক লজিক থাকে, আমি জানি না এটা সঠিক কিনা, অফিসিয়াল অ্যান্সার কি যতক্ষণ না আসবে বলা যাচ্ছে না। তোমরা এর কি উত্তর করেছো অবশ্যই জানিও। আমার মাথায় যেটা এসছে 6 মানে 3 × 2, ঠিক আছে? তাহলে এই দুটো 3 আর 2 যোগ করলে 5 হবে, এটা আমার মাথায় এসছিল, ঠিক আছে? 8 মানে কত? 4 × 2, তাই তো? এইবার এটা যোগ করলে কত হবে? 4 2 8, 4 আর 2 যোগ করলে হবে 6, ঠিক আছে? এইবার এর কোনো মানে পুরোপুরি যে এটাই সত্যি হবে আমি বুঝতে পারছি না, এটা নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমার মনে হচ্ছে বি হবে। আরেকটা জিনিস হতে পারতো, সেটা হলো আমি তো 8কে এমনও বলতে পারতাম 8 একে 8, তাই না? তাহলে 8 আর 1 যোগ করে 9 হতো, 9 অপশানে নেই, তাই তো? আশা করছি এটাই হবে। মাথায় আর কিছু আসছে না। তোমরা যদি অন্য কিছু পাও অবশ্যই বলো, কেননা রিজনিংয়ের অনেক ধরনের লজিক হয়, ঠিক আছে? শুধুমাত্র একটা লজিকে রিজনিং হবে এমন কোনো ব্যাপার নেই। এটা 8 একে 8 আর 4 2 8, এছাড়া তো আর এর ফ্যাক্টরাইজেশন করা যায় না, তাই না? হলে 6 বা 9 হতে পারে, হয়তো 6ই উত্তর হবে আশা করছি। যাই হোক, নেক্সট পরের কোশ্চেনটা কি আছে? অর্থপূর্ণ ক্রমে সাজাও, ঠিক আছে? হয় তোমাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, মানে ওয়ার্ড থেকে শুরু করে বড় প্যারাগ্রাফ পর্যন্ত যেতে হবে, অথবা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় আকারে যদি করি, প্রথমেই আসছে ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ডের আগে অবশ্য লেটার আসে, এখানে লেটার দেওয়া নেই, বর্ণ থেকে শব্দ, ঠিক আছে? তাহলে শব্দের পরে কি আসছে? শব্দের পরে আসছে কিছু ফ্রেজ, মানে যেটাকে শব্দাংশ বলা হয়, ঠিক আছে? কিছু শব্দাংশ যুক্ত করে কি হচ্ছে? সেন্টেন্স, বা যেটাকে বাক্য বলা হয়। কিছু বাক্য একসাথে যুক্ত করে কি হচ্ছে? একটা প্যারাগ্রাফ তৈরি হচ্ছে, তাই না? 5। আর সব থেকে বড় এখানে চ্যাপ্টার, তাই তো? অনেকগুলো প্যারাগ্রাফ একসাথে থাকলে সেটা একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। মানে 2 4 1 5 3 হতে পারে, বা 3 5 1 4 2 হতে পারে। এখানে অপশান ডিটা নিয়েছে, ঠিক আছে? নেক্সট, এটা একটা নাম্বার সিরিজের কোশ্চেন। এটাও আমি সেম বলবো, সত্যি কথা বলবো, যেটা বলবো যে এটাও আমি প্রথমবারে কিন্তু মানে করতে একটুখানি চেষ্টা করেছিলাম, একটু টাইম লেগে যাচ্ছিলো বলে আমি ছেড়ে চলে গিয়েছিলাম। নেক্সট বারে আমার আবার তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, ঠিক আছে? কীভাবে হবে? 30 জিজ্ঞাসার চিহ্ন 390 784 786। এখানে আমি ফার্স্টে কী করে নিয়েছিলাম, এটা তো 2 যোগ হয়। আমি ফার্স্টে করার সময় ওখানে পরীক্ষা হলে প্রথমে 4 লিখে ফেলেছিলাম ভুল করে, ওই জন্য আমার প্রথমবারে হতে যাচ্ছিল না, পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, এর গ্যাপটা কত? 2, ঠিক আছে? এটা কি? এটা দেখেই বোঝা যাচ্ছে ডবল তো হবেই, তাই তো? 39-এর ডবল, 390 ডবল করলে 780 তো হবেই, সুতরাং 2 মাল্টিপ্লাই তো হবেই, প্লাস 4 যোগ হবে, তাই তো? তাহলেই 784 হবে। এইবার আমার ঠিকঠাক মাথায় আসছিল না কী হবে, ঠিক আছে? পরে এবার একটু লজিক খাটিয়ে খাটিয়ে দেখলাম যে এটা এমন হতে পারে যে এখানে 1 গুণ প্লাস 2, ঠিক আছে? তাহলে এখানে 2 গুণ, এখানে 1 গুণ, এখানে 4 যোগ, এখানে 2 যোগ। তাহলে অবভিয়াসলি যেটা গুণ হবে সেটা কমছে, এবং যেটা যোগ হবে সেটা আস্তে আস্তে বাড়বে এদিকে, ঠিক আছে? তারপর বুঝলাম তাহলে নিশ্চয়ই এখানে 3 গুণ হবে, বা এখানে 4 গুণ হবে, ঠিক আছে? এবার দেখলাম যে 4 গুণ করে এখানে 120-র কাছাকাছি একটা আছে, তাহলে 120-র সাথে নিশ্চয়ই 8 যোগ করলে 128 হবে, তাই তো? তাহলে এখানে যদি 128 দিই, তাহলে এইটা দেখি আর স্যাটিসফাই করে কিনা। এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে এখানে যদি 8 যোগ করি, এখানে যদি 4 যোগ করি, এখানে যদি 2 যোগ করি, তাই তো? তাহলে এখানে অবভিয়াসলি কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে, তাই তো? এবার আমি কি করলাম, এবার এটা আমি চেক করে দেখলাম যে এটা স্যাটিসফাই করছে কিনা। তাই 3 8 24-এর 4 হাতে 2, 3 12 36 আর 2 38, তাই তো? তাহলে 384 যোগ 6 করলে 390 হচ্ছে। সেই জন্য আমি কি উত্তর করলাম? 128 উত্তর করলাম। বোঝা গেল? অনেক সময় এমন হয়, এগুলো ফার্স্টে মাথায় ক্লিক করতে চায় না। এক্সাম হলে অনেক ধরনের প্রেশার থাকে, ঠিক আছে? দ্রুত শেষ করতে হবে, ওএমআরে মার্ক করতে হবে, ঠিকঠাক মার্ক করতে হবে। অনেক প্রেশার থেকে অনেক সময় একবারে হয়ে যায় না, ঠিক আছে? আমার যেরকম প্রথমবারে আমি এটা চেষ্টা করেছিলাম, বললাম না, ভুল করে এখানে আমি 4 লিখে ফেলেছিলাম। 86 থেকে 84 বাদ দিয়ে আমি 4 লিখে ফেলেছিলাম, ওই জন্য পরের বারে আমার আবার হয়ে গিয়েছিল। বুঝা গেল? নেক্সট, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। তাহলে তার মানে কি? তার মানে হলো বিনোদ, ঠিক আছে? তাহলে তার দিয়ে সবসময় শুরু করতে হবে, বিনোদ। তাহলে বিনোদের বাবার, ঠিক আছে? বাবার বাবার স্ত্রীর মানে মার, বিনোদের মার একমাত্র ভাই, এর একমাত্র ভাই মানে বিনোদের মামা ভাইয়ের পুত্র, তাহলে মামার ছেলে, তাই তো? বিশাল তাহলে ওর মামার ছেলে, তাহলে বিনোদ বিশালের কী হয়? ঠিক আছে, কাজেন হবে, বা তুতো ভাই হবে, ঠিক আছে? ডাইরেক্ট ভাই তো বলা যাবে না, তুতো ভাই হবে, বা ইংলিশে দেখবে কাজেন লেখা ছিল। নেক্সট, গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাম দিক থেকে সপ্তমতম,
তাহলে এটা 7th পজিশন ফ্রম লেফট, ঠিক আছে। অ্যান্ড ডান দিক থেকে 14তম, এদিক থেকে 14তম, ঠিক আছে। তাহলে গাছের সারিতে মোট কতগুলি গাছ আছে, ঠিক আছে। তাহলে এটা কী করে করতে হয়, এর সাথে এটা যোগ করে 1 বিয়োগ করতে হয়। 14 আর 7 21, 21 মাইনাস 1 মানে 20। এই একটা কেন বিয়োগ করতে হয়, এর বেসিক কনসেপ্টটা কি, কেন, কারণ এই গাছটাকে তো দুবার কাউন্ট করা হচ্ছে, যে এই 7-এর মধ্যেও সে একবার আছে, আবার এই 14-র মধ্যেও, 14তম গাছ যেহেতু বলা হচ্ছে, সুতরাং 14-র মধ্যেও সে একবার আছে, তাহলে একে দুবার কাউন্ট করা হচ্ছে, সুতরাং একবার বাদ দিতে হবে, ঠিক আছে। বা তোমরা এরকমও বলতে পারো, বাঁ দিক থেকে 7ম, ডান দিক থেকে 14তম, মানে কি এর ডান পাশে আর কজন আছে, নিশ্চয়ই 13 জন আছে, তাহলে 7 যোগ 13 মানে 20, ঠিক আছে। ভুল করে হয়তো অনেকে 21 করে দিতে পারে, যাই হোক 20। নেক্সট, যদি একে এই লেখা হয়, একে ওই লেখা হয়। এখানে কোডের যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলো একটু সহজ দিয়েছে দেখলাম, ঠিক আছে। আমি ভেবেছিলাম একটু কঠিন দেবে, ডাইরেক্ট কোড দিয়েছে, এগুলো বলে ডাইরেক্ট কোড, ঠিক আছে, মানে ওয়ার্ড টু ওয়ার্ড কোড যেগুলো বলে, ঠিক আছে। তাহলে দেখো এল, এল মানে কত, এখানে 8, দেখো এখানে 3টে এলই 3টে 8 লিখেছে, ঠিক আছে। যাই হোক, কীভাবে করতে হবে, অপশান এলিমিনেট করতে হবে অবশ্যই। এখানে দেখো ই, ই মানে কত আছে 1, তাহলে এইটা লাস্টে 1 আসবে, তাই তো। তাহলে হয় এটা উত্তর হবে অথবা এটা উত্তর হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা উত্তর হবে না। ই মানে 1 আছে, দেখো ই মানে এখানে 1 কোড করেছে, ঠিক আছে। আর কোনো কিছু পাবো, আই জি এইচ ডি একটাও পাবো না, ঠিক আছে। যেহেতু এখানে যে কটা আছে আই জি এইচ আর ডি, এখানে একটাতেও নেই, সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে তার কোনোটাই এই আই জি এইচ আর ডি হওয়া সম্ভব না। বোঝা গেল কি বললাম, যেহেতু আই জি এইচ এবং ডি এটা এবং এটাও তো কোনোটাতেই নেই, সুতরাং এখানে যে সংখ্যাগুলো নাম্বারগুলো আছে সেগুলো কোনোটাই এই 3টের কোড হওয়া উচিত না, এই 4টের। সুতরাং আমি দেখব যে এখানে কি আছে, দেখো এখানে 7 আছে, এখানে 7 দিয়ে দিয়েছে, আচ্ছা এটা তো আমি ক্যালকুলেশন করবো না, শুধু এই দুটোর মধ্যে দেখি। 5, তাই তো, 5 নতুন নতুন সব আসবে, 5 3 4 1, আচ্ছা এখানে 1 দেখো, আচ্ছা 1 তো ইতে আছেই, আর এখানে দেখো 6 4 6 4 5 1 2, আচ্ছা 2, এখানে দেখো 2, এখানে এফ এর কোডকে এরা 2 নিয়েছে, কিন্তু এখানে এফ আছে, এফ তো নেই, সুতরাং অপশন নম্বর ডিও হবে না, অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল, যেহেতু ই একমাত্র কমন আছে, ই একটা 1 নেবো, আর যেহেতু আই জি এইচ আর ডি নেই, সুতরাং এখানে এই দুটোর মধ্যে সেই সংখ্যাগুলোই নিতে হবে যেখানে আই, মানে আলাদা আলাদা নম্বর হবে, এর মধ্যে যে কটা আছে এর মধ্যে একটাও যেন আই জি এইচ ডি এর কোড হতে পারে না, ঠিক আছে, তাহলে অ্যান্সার মিলে যাবে। নেক্সট, এটা গুনে ফেলো তাড়াতাড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 3 ইন্টু 4 হয় 3/3 হবে, না 4/4 হবে, তাহলে 4/4 করে দাও, না 3/3 করে দাও, 1 2 3 1 2 3 1 2 3, তাহলে এ বি, এ বি এ করে দাও, যেহেতু এখানে এ আছে, তাহলে এ বি এ, এ বি এ, এ বি এ, ঠিক আছে। তাহলে এ এ বি এ, এ এ বি এ, অপশন নম্বর বি হবে কারেক্ট। বুঝে গেল। নেক্সট, নাম্বার সিরিজের কোশ্চেন, এটা ম্যাট্রিক্স টাইপেরই কোশ্চেন, যাই হোক এরকম টাইপের একটা কোশ্চেন, যদিও ম্যাট্রিক্স ওখানেও দেয়নি, ওই জন্য আমিও আর দেয়নি, ঠিক আছে, ম্যাট্রিক্স টাইপের কোশ্চেন। আচ্ছা, দেখেই আমার যেটা ফার্স্টে মাথায় চলে আসলো 5 ছক 30/3 10, ঠিক আছে, 5 ছক 30/3 10। এরপরেগুলো আমি চেক করে দেখলাম, 4 ছক 24/3 মানে 8, 5 9 45, 45/15 মানে 3, তাহলে অবভিয়াসলি এখানে 8 2 16, 16কে কত দিয়ে ভাগ করলে 4 হবে, অবভিয়াসলি 4 দিয়ে, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট, 16 56 32, তাই তো, তাহলে 16 থেকে 56 কী করে যাব, 16 ইন্টু 3 করলে কত হবে 48, তাই তো, 48 যোগ 8 করলে হবে 56, তাহলে এই 8টা কী করে আসছে 16/2, তাই তো, মানে এর অর্ধেক, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যোগ করে, এই 3 দিয়ে গুণ করে অর্ধেক দিয়ে যোগ, বা 3.5 দিয়ে গুণও বলা যায়, একই ব্যাপার, 3.5 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে 32-এর 3.5 দিয়ে গুণ মানে কি 32 ইন্টু 3 যোগ 32/2, ঠিক আছে, একই ব্যাপার, 3.5 দিয়ে গুণ হচ্ছে, এটা হতে, তাহলে এটা করলে কত হবে 96, আর এটা কত হবে 16, তাহলে 90 আর 10 যোগ করলে হয় 100, আর 6 আর 6 12, তাহলে 112 হবে উত্তর, ঠিক আছে। নেক্সট, 4টি বর্ণ সমষ্টির মধ্যে 3টি কোনোভাবে সাদৃশ্য, ভিন্নটি চয়ন করুন, ঠিক আছে। আচ্ছা, দেখো কীভাবে হবে, এগুলো তোমরা চাইলে এটা কীভাবে চেক করতে হয়, এখানে যে প্যাটার্ন হবে, এখানে প্যাটার্ন, এখানে প্যাটার্ন, এখানে প্যাটার্ন এক কিনা সেটা চেক করতে হয়, ঠিক আছে। ই থেকে জে কীভাবে হচ্ছে, ই মানে কত 5, জে মানে কত 10, এন মানে কত 14, ও মানে কত 15, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কিউ আর,
পরপর আছে, ডাব্লু এক্স পরপর আছে, তাই তো? এস ইউ পরপর আছে না, এস ইউ পরপর নেই। এস কত 19, টি হলো 20, ইউ কত 21। তাহলে দেখো এখানে 14 15, ডাব্লু এক্সও পরপর আছে, কিউ আরও পরপর আছে, কিন্তু এস ইউ কিন্তু এখানে পরপর নেই। এস এর পরে এখানে টি হওয়া উচিত ছিল, তাই তো? তাহলে অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, একটি সাংকেতিক ভাষায় প্যারেন্টকে লেখা হয় এই, চিলড্রেনকে লেখা হয় এই, একে কী লেখা হবে? ঠিক আছে, এখানেও সেম, সহজই দিয়েছে, কঠিন দেয়নি, ডাইরেক্ট কোড দিয়েছে, মানে প্রতিটা লেটার ওয়ার্ড টু ওয়ার্ড কোড, লেটার টু লেটার কোড দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আর আর মানে কত, এখানে 3 নম্বরে আর আছে, এখানেও 3 নম্বর, শেষের দিক থেকে 3 নম্বরে আর আছে, তাহলে আর এর কোড কত? আর এর কোড হলো এখানে এফ, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস ফার্স্টে দেখে দেখে নিতে হবে অবশ্যই, এফ জিভি সব ক্ষেত্রে আছে, সুতরাং এগুলো আমার চেক করার দরকার নেই। এখানে এফও পর্যন্ত আছে, এখানে এফ পর্যন্ত আছে, এখানে এফ পর্যন্ত আছে। ইন জেনারেল যেহেতু 4 নম্বর এফ পর্যন্ত দিয়ে দিয়েছে, অপশান বিটা না হওয়ার কথাই। এই সমস্ত কোশ্চেন অনেকটা অপশান এলিমিনেট করা যায়। ঠিক আছে, আবার দেখো এই তিনটের ক্ষেত্রে জে কে আছে না, মানে অপশান নম্বর এও হবে না। ঠিক আছে, আর কি কি এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, এখানে এফ নেই, সরি, এটা তো আমি খেয়াল করিনি, তাহলে এটাও হবে না। তাহলে অবভিয়াসলি অপশন নম্বর সি হবে কারেক্ট। ঠিক আছে, সিমিলারিটি দেখে এটা অনেক সময় অবজার্ভ করা যায়। ঠিক আছে, তাও তো তোমরা মনে করো একবার চেক করে দেখবে, ক্রস চেক করে নেবে, সাবধানে মার নেই, একটা ভুল যাওয়া মানে 2 নম্বর তো গেলই, প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, মানে 2.5 নম্বর কিন্তু চলে গেল। তাহলে আর মানে কত? এফ দেখে নিলে। ই মানে কত? আর এর পরে কি আছে? জি, জি। পি মানে কত? পি মানে হলো বি, দেখে নিলে। আর মানে কত? আবার এফ। আই মানে কত? এখানে 3 নম্বর, এখানে 3 নম্বরে এক্স। ঠিক আছে, এন মানে কত? আশা করছি এই পর্যন্ত এসে বোঝা যাবে, এক্স লাস্টের জে কে, তাই তো? এন মানে কত? এন মানে জে, এই যে লেখা আছে। ঠিক আছে, আর টি মানে কত? কে। ঠিক আছে, এই যে এখানে কে আছে, বোঝা গেল? এটা হলো একটু ক্রস চেক, তাছাড়া এগুলো অপশান দিকেও এলিমিনেট করা যায়। ঠিক আছে, নেক্সট, অথর্স আর লার্ন পিপল, মানে তার মানে হলো অল অথর্স আর লার্ন পিপল। ঠিক আছে, মানে তুমি যে কোনো অথর্স, ধরো তোমাদের পাড়ায় 10টা অথর্স আছে, তুমি 10টা অথরকে যদি জিজ্ঞাসা করো যে আপনি কি লার্ন পিপল, উত্তর আসবে হ্যাঁ। ঠিক আছে, অথর্স আর লার্ন পিপল। সাম ডক্টরস আর অথর। ঠিক আছে, সাম ডক্টরস আর অথর। ঠিক আছে, হয়ে গেল। সাম ডক্টরস আর লার্ন পিপল, ঠিক আছে, এদের মধ্যে কমন জায়গা আছে, হ্যাঁ। সাম লার্ন পিপল আর ডক্টর, উল্টো করে দিয়েছে, মানে খুবই সহজ দিয়েছে স্টেটমেন্ট কনক্লুশনটা। ঠিক আছে, তাহলে উভয় ট্রু। যদি সাম ডক্টর লার্ন পিপুল হয়, অবভিয়াসলি লার্ন পিপুল আর সাম ডক্টর দুটোই ট্রু। ঠিক আছে, নেক্সট, কোশ্চেন মার্কের স্থানে কোনটি বসবে? এ বি সি ডি, ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা 26, এটা 1 27, মানে এখানে এখানে অপোজিট হয়েছে। ঠিক আছে, এটা বি মানে 2, ওয়াই মানে কত? 25, 25 আর 2 27। ঠিক আছে, তাহলে এখানে 5, এখানে নিশ্চয়ই 22 হতে হবে, 22 আর 5 27 হতে হবে, তাহলে 22 কার কোড ভ্যালু? ঠিক আছে, ভি। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এ হবে কারেক্ট। আর দেখো কোনোটাতে ভি তো নেই। আর ক্রস চেক করতে পারবে, এইচ মানে কত? 8, তাহলে 8-এর সাথে কত যোগ করলে 27 হবে? এটা অপোজিট, অপোজিট মানে কি? যোগফল 27 হতে হয়, তাহলে 8-এর সাথে কত যোগ করলে 27 হবে? 19 যোগ করলে 27 হবে। তাহলে প্রথমে কী হতে হবে? এস হতে হবে। দেখো প্রথমে এস একমাত্র অপশন নাম্বার এতেই আছে, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, পরেরটা দেখো, সেফ, সিকিউর, প্রোটেক্ট কী হবে? তাহলে সেফ সিকিউর সিনোনিমস, প্রোটেক্টেড সিনোনিমস কী হবে? গার্ড, শিওর, শিওর হবে না। ঠিক আছে, কনজার্ভ হবে না, লক হবে না, গার্ড হবে। প্রোটেক্ট করা মানে গার্ড দেওয়া। ঠিক আছে, অপশন নম্বর এ হবে কারেক্ট। নেক্সট, যদি সুমন 5ই জানুয়ারি 1965 মঙ্গলবার তার বিজয় দিবস পালন করে, তবে পরে সে ওই একই দিনে, মানে সেম ডে, মানে মঙ্গলবারই পড়বে আবার, কবে তার বিজয় দিবস উদযাপন করবে? ঠিক আছে, তাহলে তোমরা জানো যে নন লিপ ইয়ারের ক্ষেত্রে ঠিক 1 বছর পর একই তারিখে একদিন করে যোগ হয়। কি বললাম আরেকবার বলি, নন লিপ ইয়ারের ক্ষেত্রে 1 বছর পরে একই মাসের একই তারিখে 1 বছর করে যোগ হয়, মানে 5ই জানুয়ারি 1965 যদি মঙ্গলবার হয়, 5ই জানুয়ারি 1966 একদিন যোগ হবে, মানে বুধবার হবে। ঠিক আছে, এবার এইভাবে আমাকে পরের মঙ্গলবার পর্যন্ত আসতে হবে, মানে কি আমাকে 7 যোগ করাতে হবে। ঠিক আছে, 7 যোগ করলেই তো ডে রিপিটেশন হয়, তাই তো? তাহলে 66-তে 1 যোগ হবে, 66 কি লিপ ইয়ার না, তাহলে 66 থেকে 67-তে 1 যোগ হবে, 67 লিপ ইয়ার না। ঠিক আছে, তাহলে 67 থেকে 68-তে, 65 থেকে 66-তে গেল, 65 থেকে 66 1 যোগ হয়ে গেল, 66 থেকে 67-তে গেল 1 যোগ হয়ে গেল। ঠিক আছে, 67 থেকে 68-তে গেল 1 যোগ হয়ে গেল। এবার 68টা তো লিপ ইয়ার, তাই না? 68 কি 4 দিয়ে ভাগ যায়? ভাগ করে দেখো, 4 একে 4, 5 6 28, 4 17 68। ঠিক আছে, যায়, তাহলে 68 লিপ ইয়ার। তাহলে 68 থেকে 69 যখন যাবে তখন কী হবে? +2 হবে। ঠিক আছে,
তারপরে 69 থেকে 70 যাবে 1 যোগ হবে, ঠিক আছে? কত হলো? 1 2 3 4 5 6 হলো, আর 1 দরকার। তাহলে 70 থেকে 71 যখন যাবে তখন 1 যোগ হবে, ঠিক আছে? 1 যোগ। তার মানে 1971 গিয়ে 5ই জানুয়ারিতে গিয়ে আমার সেম ডে পড়বে, মঙ্গলবার পড়বে। কেন? কারণ আমার 7 দিন করতে হবে, 7 দিন পরে আমাদের ডে রিপিটেশন হয়। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? তাহলে এখানে কি মনে রাখতে হবে? নন লিপিয়ারের ক্ষেত্রে 1 বছর যোগ হয়, আর লিপিয়ারের ক্ষেত্রে 2 বছর অড ডে যোগ হয়, ঠিক আছে? নেক্সট, এটি একটি ঘনক দেওয়া আছে, বলা আছে 4 এর উল্টো দিকে কী হবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? 2, এখানে কি আছে? 4, এখানে আছে 5, এখানে কি আছে? 1, এখানে আছে 3, এখানে আছে 5। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। তাহলে 5টা যেহেতু কমন আছে, 5 থেকে শুরু করো। 5 অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘোরালে কত হবে? 5 2 4। এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। 5, তাহলে 2 এর তলায় 1 এবং 3 এর তলায় 4। তাহলে 2 এর অপোজিট 1 হবে, 4 এর অপোজিট 3 হবে, এবং 5 এর অপোজিট কিছু নেই মানে 6 হবে, ঠিক আছে? এবার কী বলা আছে? যে 4 এর বিপরীতে কটি ডট থাকবে? তাহলে 4 এর বিপরীতে 3টি ডট থাকবে, ঠিক আছে? অপশন নাম্বার হবে কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এ তো দেখেই বোঝা যাচ্ছে স্কোয়ার, ঠিক আছে? যাদের স্কোয়ার মুখস্থ না থাকবে তাদের একটু টাইম লাগবে। 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 17 স্কোয়ার, 18 স্কোয়ার, ঠিক আছে? তারপর 529 কিসের স্কোয়ার? 23 স্কোয়ার, 24 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 11 12 পর পর, 12 5 17, 17 18 পর পর, 18 5 23, তাহলে 24 আর 5 29, 29 স্কোয়ার করলে কত হয়? 900, 961 31 স্কোয়ার, সরি 841। অপশন নাম্বার ডি হবে কারেক্ট, ঠিক আছে? 5 5 করে যোগ হচ্ছে, 12 আর 5 17, 18 আর 5 23, তাহলে 24 আর 5 29 হবে। 29 স্কোয়ার করলে কত হয়? 900, এই সরি 841। 30 স্কোয়ার হয় 900, 31 স্কোয়ার 961, ঠিক আছে? নেক্সট, যদি ইংরাজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আমি প্রথমবারে করেছিলাম, আমার উত্তরও চলে এসেছিল, কিন্তু আমার একটু কনফিউশন লাগছিল যে উত্তর মার্ক করবো কি না, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম ক্রস চেক করার জন্য। তা পরের বারেও আমার সেমই উত্তর এসেছিল। যাই হোক, বলে দিই একবার। যদি ইংরাজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয় ও এইভাবেই চলতে থাকে, মানে কি বলতে চাইছি? এ বি সি, একে আমি কি লিখবো? সি বি এ, এরমভাবে লিখবো। পরেরটা ডি ই এফ, একে কি লিখবো? এফ ই ডি, এইভাবে লিখবো, ঠিক আছে? মানে 3টে পেয়ার করে উল্টো করে লিখবো, ঠিক আছে? এবং শেষ 2টি বর্ণ উল্টো করে লেখা হয়। এটা মানে কি? টোটাল কত? 26টা। তাহলে 3টে করে যদি আমি পেয়ার করে করি, তাহলে 3 8 24, তাহলে এরকম 8টা পেয়ার পাবো, প্লাস আর 2টো তো এক্সট্রা থাকবে, ঠিক আছে? সেই জন্য বলেছে শেষ 2টো বর্ণকে উল্টো করে লেখা হলো, ঠিক আছে? মানে শেষ ওয়াই জেড, তো ওয়াই জেডটাকে জেড ওয়াই লেখা হলো, ঠিক আছে? এটা হলো শেষ 2টো। আর তার আগে কি করা হয়েছে? তার আগে ওয়াই জেডের আগে কি ছিল? ডাব্লিউ এক্স ওয়াই, তাই তো? এখানে কি ছিল? ডাব্লিউ এক্স, সরি ডাব্লিউ এক্স নয়, ভি ডাব্লিউ এক্স, তাই তো? ভি ডাব্লিউ এক্স ছিল। তাহলে এটাকে কি লেখা হয়েছিল? এক্স এক্স ডাব্লিউ ভি লেখা হয়েছিল, ঠিক আছে? সিমিলারলি তার আগে ওরকমভাবে উল্টে দেওয়া হয়েছিল, ঠিক আছে? যাই হোক, এবার দেখা যাক, এবার আসল জিনিসে আসা যাক। কী বলা আছে? তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের, তাহলে এখানে যদি আমি ডান দিক রাখি, এটা বাঁ দিক, তাহলে ডান দিক থেকে পঞ্চম বর্ণ, এখানে হলো পঞ্চম বর্ণ, ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে সপ্তদশ বর্ণের, সপ্তদশ মানে হলো 17, ঠিক আছে? তাহলে এর বাঁ দিকে, তাহলে এর বাঁ দিকে মানে নিশ্চয়ই এদিকে না, এইদিকে। তাহলে এর বাঁ দিকে আবার চলে আসবো, তাহলে 5 আর 17, 22 নম্বরে প্রায় চলে আসলাম, ঠিক আছে? তারপরে ডান দিক থেকে 22তম পদে চলে আসলাম। বর্ণের ডান দিক থেকে 19তম বর্ণ কী হবে? তাহলে এই 22-এর থেকে আবার ডান দিকে আর 19তম পদে যেতে হবে, ঠিক আছে? তাহলে 22 থেকে 19 বাদ দিলে কত থাকে? এখান থেকে আর 19তম পদে চলে আসবো, তাহলে 19 বাদ দিলে কত থাকে? 22 থেকে 19 বাদ দিলে 3, এদিকে 19তম চলে আসবো, মানে কি? আর কটা বাকি থাকে? টোটাল পদ 22, তার থেকে 19তম পদে চলে আসলাম, তাহলে এখানে আর কটা পদ বাকি থাকে? 3টে পদ বাকি থাকে, ঠিক আছে? এই 3টের মধ্যেই আমাকে এই তৃতীয় পদ যেটা, সেটা ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে তৃতীয় পদ কত? এখানে দেখো, ওয়াই হবে না, জেড হবে না, ভি হবে। তাহলে অপশন নাম্বার ভি হবে কারেক্ট। বোঝা গেল? এইটা আমি ভাবছি কনস্টেবলের পরীক্ষার আগে এই জাতীয় কোশ্চেন আমি আরও কিছু করাবো প্র্যাকটিস সেটের মধ্যে, ঠিক আছে? এগুলো আসলে আমি এইভাবে তোমাকে ছবি এঁকে দেখালাম, এগুলো আসলে ছবি এঁকে করা লাগে না। এগুলো ওই কোশ্চেন পড়েই হিসাব করে বলে দেওয়া যায় কীভাবে করতে হয়, ঠিক আছে? কীভাবে বলতে হয় বলো তো? এই ডান দিক বাঁ দিক, যখন ডান দিক বাঁ দিক থাকে তখন সেটা যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে পঞ্চম আর সপ্তদশ 22 হয়ে গেল, আবার ডান দিক, এবার সেটা বিয়োগ করে দিতে হয়, ঠিক আছে? যাই হোক, এখানে উত্তরটা কিন্তু ভি হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে 5, ডান দিক থেকে 5 আসলাম, তারপরে তার
বাঁদিকে গেলাম 17, তাহলে 22তম পদ চলে আসলাম। এবার এর আবার কি বলেছে ডান দিকে, এর ডান দিকে মানে আবার আমাকে এই দিকে যেতে হবে, তাই তো? তাহলে 19তম পদ, 19তম বর্ণটা কী হবে? তাহলে টোটাল তো এ হলো 22তম, তার মধ্যে 19তম মানে কি, এ পাশে আর কটা আছে? এদিকে 3টে আছে, ঠিক আছে? তার মানে এখানকার 3র্ডতম পদ বলতে হবে। নেক্সট কোশ্চেন, 5 জন মহিলা একটি সারিতে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে আছে, পি কিউ এর ডান দিকে আছে, ধরে নিলাম উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে, ঠিক আছে? পি কিউ এর ডান দিকে আছে, এন কিউ এর বাঁ দিকে, এন কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে, কিন্তু এম এর ডান দিকে, ঠিক আছে? পি ও এর বাঁ দিকে, পি ও এর বাঁ দিকে, তাহলে ও এখানে পি ও এর বাঁ দিকে আছে, তাহলে কে একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে 5 জনকে দাঁড় করে দিলাম, তাহলে এম একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছে। অপশন নাম্বার ডি হবে কারেক্ট, বুঝা গেল? নেক্সট, কোশ্চেন মার্ক স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা সার্কেলে কোশ্চেন ছিল, ঠিক আছে? এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানে 66 ছিল, এখানে 198 ছিল এবং এখানে 594 ছিল। এই কোশ্চেনে অনেকে একটু মাতব্বাড়ি করে ভুল করে ফেলেছে, কি আর বলবো তাদেরকে। তারা কি করেছে, এটা দেখেছে 66 3 গুণ, ঠিক আছে? এটা দেখেছে এর 3 গুণ, ঠিক আছে? তাহলে এর 3 গুণ করলে কত হয়? 3 4 12 2 হাতে 1, 3 9 27, 28 8, হাতে 2, 3 5 15 16 17, তাই তো? ঠিক করলাম? 594, 3 4 12 2 হাতে 1, 3 4 12 2 হাতে 1, 3 9 27, 28 8, হাতে 2, 3 5 15 16 17, হ্যাঁ ঠিকই করলাম, ঠিক আছে? এইটা মার্ক করে থুয়েছে, মার্ক করে বলছে যে কোশ্চেনটা ভুল আছে। যাই হোক, তাদের এটা চেক করা উচিত ছিল যে এখান থেকেই কেন শুরু হবে, এখান থেকেই কেন শুরু হবে না? এর 3 গুণ তো ওটা হতেও পারে, তাই না? তাহলে এটার উত্তর কী হবে? 22 হবে, বুঝা গেল? অপশন নাম্বার এ হবে কারেক্ট। 22-এর 3 গুণ 66, এর 3 গুণ, ওর 3 গুণ, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, নেক্সট, প্লাস যদি গুণ হয়, মাইনাস যদি ভাগ হয়, গুণ যদি যোগ হয় এবং ভাগ যদি বিয়োগ হয়, তবে নিচের কোন সমীকরণটি সঠিক? বুঝা গেল? তাহলে এখানে কি করতে হয়, সবসময় আগে ভাগটা চেক করতে হয়। তাহলে কিসের মান ভাগ বলা আছে? মাইনাসের মান হলো ভাগ। ভাগটা চেক করতে হয় যে আমার কোনো সমস্যা হচ্ছে কি না। তাহলে এখানে যদি মাইনাসের জায়গায় ভাগ লিখি, তাহলে 5/4, আর গুণ মানে কি বলেছে? গুণ মানে যোগ, তাই তো? আর যোগ মানে কি বলা আছে? যোগ মানে গুণ, তাই তো? তাহলে 12। হ্যাঁ, এটা ভাগ করছে, অসুবিধা হবে না আশা করছি। তাহলে এটাই চেক করে দেখি। গুণ মানে হলো +5, আর ভাগ মানে হলো -4। এটা করলে কত হবে? 4 দিয়ে 12 কাটলে 3, 3 4 15, 15, 15 আর 5 20, 20 থেকে 4 বাদ দিলে 16। প্রথমটাই তো হয়ে যাচ্ছে। যাই হোক, এটা যে পেপার থেকে আমি তুলেছি সেখানে প্রথমে হয়ে যাচ্ছে। আমার পেপারে 3 নম্বরে ছিল এটা। তোমরা চাইলে এইভাবে চেক করে দেখতে পারো, ঠিক আছে? মেইনলি ভাগটা আগে দেখতে হয়, ঠিক আছে? কেন বলছি এটা? ধরো মাইনাস মানে ভাগ, তো পরেরটাই যদি আমি বলি, ধরো এখানে আমি ভাগ বসাবো, তাহলে 5/4। এবার এর সামনে দেখবো ভাগ মানে কি আছে? ভাগ মানে বিয়োগ। আর এর গুণ মানে কি আছে? গুণ মানে যোগ। তাহলে সামনে বিয়োগ, এপাশে যোগ। তাহলে নিশ্চয়ই 5কে 4 দ্বারা ভাগ করতেই হবে, না হলে ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে, পূর্ণমান তো আসবে না। সুতরাং এই অপশনটা হবে না। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? তোমরা বুঝতে পারছো? এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে যদি এখানে গুণ থাকতো তখন একটু বিচার করে দেখতাম, যেহেতু গুণ নেই, সুতরাং 5কে তো 4 দ্বারা ভাগ করে একটা পূর্ণমান আসতেই হবে, না হলে তো পূর্ণমান তো, যেহেতু উত্তরে পূর্ণমান আছে, কিন্তু 5কে 4 দ্বারা ভাগ করলে কখনো পূর্ণমান আসে? ওটা ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসে। সুতরাং এটা আমি চেক করবো না। সিমিলারলি দেখে এটাও, এগুলো দেখে বুঝতে পারবে যে কোনটাকে চেক করতে হবে, কোনটাকে হবে না। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, একটি পরিবারে গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁদিকে, পিতা ফাদার পুত্রের বাঁদিকে, পুত্র মানে সনের বাঁদিকে, ঠিক আছে? এবং ঠাকুরদার ডান দিকে বসে আছে, গ্র্যান্ডফাদারের ডান দিকে বসে আছে। মা তার মেয়ের ডান দিকে, কিন্তু ঠাকুরদার বাঁ দিকে বসে আছে। তাহলে মা মেয়ের ডান দিকে, ঠাকুরদার বাঁ দিকে, ঠাকুরদার বাঁ দিকে হলো মাদার, ঠিক আছে? মেয়ের ডান দিকে তাহলে হলো ডটারের ডান দিকে, ঠিক আছে? তাহলে মাঝখানে কে বসে আছেন? ঠিক আছে, সব থেকে বয়স্ক মানুষটা মাঝখানে বসে আছেন, তিনি হলেন গ্র্যান্ডফাদার বা ঠাকুরদা, ঠিক আছে? নেক্সট, একটি যৌথ পরিবারে বাবা মা, 3টে বিবাহিত পুত্র ও একটি অবিবাহিত কন্যা আছে, ঠিক আছে? একটু রিজনিংয়ের কিছু কিছু কোশ্চেন একটু সামান্য ব্যাংকিং লেভেলের কোশ্চেন তুলেছে, ঠিক আছে? মানে এতটা, মানে লাইন যে কোশ্চেনগুলো আছে এতটা এরকম আসতো না। অনেক নন ভার্বাল রিজনিং আসতো, ঠিক আছে? নন ভার্বাল রিজনিংও দেখলাম কমিয়ে দিয়েছে, ভার্বাল রিজনিংটা বেশি করে দিয়েছে।
সামনে যাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা আছে তাদের রিজনিংটা একটু ভালো কোয়ালিটির প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি নেক্সট উইকগুলোতে তোমাদের ভালো ভালো সেট করাবো রিজনিংয়ের, ঠিক আছে? তোমরা আশা করছি অবশ্যই দেখবে, তোমাদের উপকার হবে। যাই হোক, একটি পরিবারে বাবা মা 3টি বিবাহিত পুত্র, তাহলে বাবা মার সাথে ম্যারিড, 3টি বিবাহিত পুত্র, 1টা 2টো আর হলো 3টে দিয়ে দিলাম। ওই একটি অবিবাহিত কন্যা আছে, একটা বোনও আছে ওদের, ঠিক আছে? এর বিয়ে হয়নি। পুত্রদের মধ্যে দুজনের 2টি করে কন্যা, তার মানে এরাও ম্যারিড, তাহলে এনারও ওয়াইফ আছে, এনারও ওয়াইফ আছে, এনারও ওয়াইফ আছে, ঠিক আছে? দুজনের 2টি করে কন্যা, তাহলে এনারও 2টি কন্যা ফিমেল, এনারও 2টি কন্যা ফিমেল, এবং একজনের একটি পুত্র আছে, ইনি হলো মেল, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ফিমেলটা সার্কেলের মধ্যে রেখেছি আর মেলটা বক্সের মধ্যে রেখেছি, ঠিক আছে? তাহলে বলা আছে কি ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছে। তাহলে অবভিয়াসলি কটা হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা উত্তর হবে, ঠিক আছে? কিন্তু তাও একটা কন্ট্রোভার্সির জায়গা থেকে যায় কি, হয়তো তাদের ওয়াইফরা তাদের সাথে থাকে না, ঠিক আছে? অনেক সময় নর্মাল যেটা হয়, কিন্তু আমাদেরকে জেনারেলটা ধরে নিতে হবে যে হ্যাঁ ওয়াইফরা সেই পরিবারেই থাকে, ঠিক আছে? এখানে কিন্তু ওয়াইফদের কথা উল্লেখ করে দেয়নি, কিন্তু যেহেতু বিবাহিত পুত্র বলা আছে সুতরাং ধরে নিতে হবে যে ওই ফ্যামিলিতে ওয়াইফ আছে, এক্সিস্ট করে, ঠিক আছে? ইন জেনারেল অনেক সময় কি দেখা যায় যে ওয়াইফ হয়তো চলে গেছে, যাই হোক, বা বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু হয়তো কন্যা বাবার সাথে থাকে। যাই হোক, অত জটিল যাওয়ার দরকার নেই, আমাদের 9 উত্তর করলে হয়ে যাবে। দেখো এখন পিআরবি অফিসিয়াল অ্যান্সার কিতে কী উত্তর দেয়, ঠিক আছে? আশা করছি 9ই দেবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি যেটা বলবো, এই কোশ্চেনটা সত্যিই আমি প্রথমবার ছেড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম পরের বার করবো, কিন্তু পরের বার শেষে আর করা হয়নি। যাই, ঠিক আছে, এটা আমি আর করতে পারিনি পরীক্ষার হলে। পরে যখন বাড়ি এসে করলাম দেখলাম একদম সহজ ছিল। ম্যাক্সিমাম যদি একটুখানি ক্যালকুলেশন করতাম হয়তো 40-50 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে হয়ে যেত, ঠিক আছে? দেখো এটা আমি কীভাবে করবো, দেখো কীভাবে গুনতে হবে। দেখো, প্রথমে বড় থেকে শুরু করব, তাহলে এটা একটা বড় রেক্টাঙ্গেল রাখলাম আয়তক্ষেত্র, তাহলে 1, ঠিক আছে, প্লাস, এবার দেখো এই মাঝখানতে একটা দাগ টানলাম, তাহলে এখানে একটা হলো, এখানে একটা হলো, ঠিক আছে? তাহলে 2 প্লাস, এবার এই বরাবর একটা দাগ টানলাম, তাহলে এই বরাবর দাগ টানার জন্য কী হবে, এই বরাবর দাগ টানার জন্য কী হবে, দুপাশে তো 2টো হবেই, একটা আর তার পাশে একটা বড় বড় 2টো তো হবেই, +2, তার সঙ্গে সঙ্গে আরও 4খানা রেক্টাঙ্গেল হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে, বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো, এবার একটা একটা করে দাগ দেবো এবং একটা একটা করে দাগের জন্য কটা করে রেক্টাঙ্গেল হয় দেখবো। তো এই একটা সেপারেট করলাম, একটা সেপারেটের জন্য কি হলো, এই একটা হলো ছোট, এই যে ছোট একটা হলো, ঠিক আছে? আবার এই একটা ছোট হলো, ঠিক আছে, 2টো, আবার এই দাগের জন্যই আবার এই একটা হলো না, দেখো এই একটা, ঠিক আছে? তাহলে কটা হলো, এই একটা দাগের জন্য 3টে হলো। সিমিলারলি সব ক্ষেত্রে এই একটা দাগের জন্য 3টে করে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই একটা দাগ দিলাম, একটা দাগের জন্য এই একটা ছোটো হলো, একটা ছোটো হলো, প্লাস এই দাগের সঙ্গে এর একটা আছে না, এই যে, তাহলে এই 3টে হয়ে গেল। সিমিলারলি এই দাগের জন্য আবার 3টে হবে, সিমিলারলি এই দাগের জন্য আবার 3টে হবে। কী করে 3টে হবে, এই একটা ছোটো, এই একটা ছোটো, এবং এই দাগটা এখানে এসে এই একটা করছে, ঠিক আছে? 3টে। তাহলে এই হবে মোট ট্রায়াঙ্গেল, এই আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে কতগুলো আয়তক্ষেত্র হলো, 3 4 12, 12 আর 4 16, 16 আর এখানে 4 20 আর একে 21, তাহলে অপশন নাম্বার এই হবে কারেক্ট, বুঝলেন? খুব একটা কঠিন ছিল না, একটুখানি টাইম দিলে হয়তো আমারও হয়ে যেত, কিন্তু পরীক্ষার হাত হলে এটা আমি করতে পারিনি, ঠিক আছে? আমি ভেবেছিলাম পরে করবো, কিন্তু সে আর সময়ও কোলায়নি, ঠিক আছে? যাই হোক, আশা করছি তোমরা হয়তো অনেকেই করতে পেরেছো, ভালো। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো এবং সলিউশন প্রসেসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের একটা একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা তোমাদের ভবিষ্যতে তোমাদের সাফল্য পেতে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে? সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সকলের স্বপ্ন পূরণ হোক, সকলে তার নিজের পায়ে দাঁড়াক, এই আশায় রাখি। গুড লাক। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে তোমাদের ডিসক্রিপশানে, ভিডিও ডিসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে ওখানে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফগুলো ওখান থেকে পেয়ে যাবে, বোঝা গেল? থ্যাংক ইউ।